সো তাহলে আমরা সলিউশনটা শুরু করে দেই, বাকিরা পরে যারা আসবে ওরা ভিডিও দেখে নিতে পারবে। ওকে, সো তাহলে আমরা এখানে থেকে শুরু করি। ফার্স্টে যে আমাদের ওয়ার্কশিটের কোশ্চেনে যাই। সো আমাদের কোশ্চেনটা ছিল এইটা। ফার্স্টে নাম্বার 1 এ চাইছে কি সায়েন্টিফিক নোটেশনে নিতে বলছে। ওকে, সো এখন যে ওয়ার্কশিট করে নাই তার জন্য মেইনলি এই কোশ্চেন গুলো থাকবে। ফার্স্টে এখানের মধ্যে বলছে কি যে রিরাইট দ্য ফলোইং নাম্বারস ইন সায়েন্টিফিক নোটেশন। সায়েন্টিফিক নোটেশন মানে তোমার স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, যে সামথিং ইনটু 10 টু দি পাওয়ার সামথিং যেটা থাকে। ওকে, তো এখন স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। সো তাহলে এটা বলো আরিয়ান, সরি, সো আরিয়ান এটা বলো যে 4020 ফিট, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে পরে কি হবে? তুমি তো ম্যাথের হোমওয়ার্ক টোমওয়ার্ক করলা, তো এখন স্ট্যান্ডার্ড ফর্মে তো লিখতে পারা উচিত। তো এখন এটা বলো 4020 ফিট, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে পরে কি হয়? কতক্ষণ লাগতেছে? এখানের জন্য কাজটা কি খেয়াল করো, যে এখানে আমরা কয়টা ঘর স্কিপ করতেছি? 1 2 3, যে আমরা শুধু ডেসিমালের আগে একটা ডিজিট রাখবো আর কি। তো তাহলে এখানে কত হবে? 4.02 টাইমস 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 ফিট। এরপরে এটা বলো তাহলে এটা কত হবে? ঠিক আছে, 13,000। হ্যাঁ, 13,796। 1.3796 into 10 to the power 4. 1.3796 into 10 to the power 4 ফিট। এরপরে এটা thickness of a human hair, 1.5 into 10 to the power minus 2. very good, 1.5 into 10 to the power, sorry, into 10 to the power minus 2 সেন্টিমিটার। এরপরে এটা 7 into 10 to the power 7 minus 7. 7 into 10 to the power minus কত? 7 আসে? Minus 7. into 10 to the power minus 7 মিটার। এরপরে 1.80 মিটার, এটা কত হবে? into 10 to the into 10. এটা তো 1.80ই আছে, এটাকে তো আর স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এখানে মধ্যে কি আসবে? 1.8 into 10 to the power 0 into হ্যাঁ 2 হবে না? কি কি into 10 না 2 হবে না, পরে এটা তো 1.8 না মিটারই 0 তো আছে, এখানে। ঠিক আছে? তো তাহলে 10 to the হ্যাঁ, power হ্যাঁ। 0 মানে হলো 1, তো তাহলে 1 মাল্টিপ্লাই করা না করা একই কথা। তো এখন 1 ট্রিলিয়ন গ্যালাক্সিস, তো ট্রিলিয়ন মানে 10 to the power কত? 12 তো তাহলে এটা কত হবে? 1 into 10 to the power 12. 10 to the power 12। এরপরে এটা Yeah, 4.3 into 10 to the power 17. 4.3 into 10 to the power 17। 4.3 into 10 to the power 17 সেকেন্ড। 12, 13 হবে। এরপরে লাস্টেরটা এইচ নাম্বার, লাস্টটা হলো 1 মিনিট ভাই, বুকটা একটু খুঁজে নি।
6 to 1 6.21 দিতে হবে ডেসিমালের okay, আগে 6.21 into 10 to the power 26 minus 26. 6.21 into 10 to the power minus 26 এগুলো সবগুলো আমরা অ্যানসার মিলাবো পরে আমাদের এই যে মার্কস মার্কসের সাথে অ্যানসার মিলাবো ওকে তো Okay. তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1 এর কাজ এখন কোশ্চেন নাম্বার 2 এর এটা একদম ইজি কাজ এটা অ্যাকচুয়ালি পুরাটা ধরে ধরে সবগুলা করে দেওয়ার কোনো মানে নাই হ্যাঁ যে 10 to the power 10 into 10 to the power 4 কত হবে আমাদের পাওয়ার গুলি প্লাস হবে না হ্যাঁ পাওয়ার গুলি প্লাস হবে সো তাহলে দিস উইল বি হোয়াট 10 to the power কত 14 এরপর এখানে 14 ডিভাইড দিলে পরে মাইনাস হবে 10 to the power 6 minus এরপর এখানে 6 ডিভাইড ফর্মে কিন্তু এখানে কিন্তু এটা 10 to the power minus 4 সো তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে এটা দেন 10 to the power 10 plus 10 to the power 4 এটা কত হবে এটা প্লাস হয়ে করতে হবে তো তাহলে কত আসে এখানের মধ্যে এখন এটা দাঁড়াও যারা ভাই ক্যালকুলেটরটা নেই ঠিক আছে এটার অ্যান্সার পড়শিয়া বলো তো 10 to the power 10 plus 10 to the power 4 এটা কত আসে পড়শিয়া যারা করছে এদের মধ্যে একজনের তো অ্যান্সার দেওয়া লাগবে না হলে পরে তো এটা অনেক লম্বা একটা ওয়ার্কশিট এটা শেষ করে পরে গ্রাফের কাজ have করতে হবে 1.000001 into 10 to the power minus 10. 1.00 কয়টা হ্যাঁ জিরো পাঁচটা 1.5টা জিরো এরপরে কি 1 1 10 নাহিফার কথা অনেক বেশি আটকায় আসছে আমার কাছে আমার ইন্টারনেটের স্পিড মনে হয় কম এর জন্য আর তোমারটা কম না কি এখানে তোমারটা আটকে হবে আসছে। আচ্ছা তো 10 to তাহলে the power 10 আসছে 10 to the power minus 10. ইনটু 10 টু দি পাওয়ার কত হবে এটা 10 হবে 10 10 না 10 না মাইনাস মাইনাস কেন 10 হবে প্লাসই তো হবে হবে 10 টু দি পাওয়ার প্লাস 10 হবে আচ্ছা এরপরে 10 টু দি পাওয়ার 10 মাইনাস 10 টু দি পাওয়ার 4 এই জিনিসটাও তোমরা ক্যালকুলেটরে বসায় বের করতে পারবা তো তাহলে এইগুলা জিনিস বেসিক্যালি আমরা ক্যালকুলেটরে বসায় বসায় বের করতে পারবো তো এগুলো প্রত্যেকটা আমাদের ধরে ধরে করে দেওয়ার কোনো মানে নাই ওকে তো তাহলে এই জিনিসটা তোমরা নিজেরা করতে পারা উচিত এইটাতে তো কারো কোনো প্রবলেম ফেস করো নাই করছো মতকর আচ্ছা স্যার এগুলো কি এভাবে আসবে কি এগুলো কি এভাবে আসবে ইয়ার কোশ্চেন না এগুলো এইভাবে আসবে কি এটা তোমাদের শুধু বোঝানোর জন্য যে আমাদের আচ্ছা। সায়েন্টিফিক নোটেশনে যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে করে লিখতে হয় কনভার্সনের এইসব কাজ ঠিক আছে মতখর বুঝছো এগুলা সব হ্যাঁ ভাইয়া বুঝছি ওকে সো এখন এখানের জন্য এটার অ্যান্সার কে দিবা এটার অ্যান্সার দিবা কাব্য কাব্য বলো পাওয়ারস অফ 10 এর এখানে যে ইনসার্ট দ্য কারেক্ট মেট্রিক প্রেফিক্স অ্যাব্রিভিয়েশন বি কেয়ারফুল টু ডিস্টিংগুইশ বিটুইন আপার কেস এন্ড লোয়ার কেস লেটার্স তখন কাব্য বলো ফার্স্ট 10 টু দি পাওয়ার -2 মিটার মানে কি 1 সেন্টিমিটার 1 রাফি মিটার এরপরে 10 টু দি পাওয়ার -3 মিটার এটা কি হবে 1 মিলিমিটার মিলি সাইজ হলো নাহিফার মিলিমিটার এরপর 10 টু দি পাওয়ার -9 1 ন্যানোমিটার 1 ন্যানোমিটার এরপরে 10 টু দি পাওয়ার 6 1 মেগাহার্টজ মেগাহার্টজ এরপরে 10 টু দি পাওয়ার 9 1 গিগা হবে বিলিয়ন ইয়ার্স
যে জি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। হ্যাঁ। এরপরে 10 টু দি পাওয়ার 6 1 mega, মেগাওয়াট। এরপর 10 টু দি পাওয়ার 3 গ্রাম 1 kg, কেজি। এরপরে 10 টু দি পাওয়ার -12 1 pico, পিকো সেকেন্ড। এরপরে 10 টু দি পাওয়ার 3 1 kilo, কিলো। এরপর 10 টু দি পাওয়ার -6 1 micro, মাইক্রো। এরপর 10 টু দি পাওয়ার 9 1 giga, গিগাবাইট। এরপরে 10 টু দি পাওয়ার 12 1 tera. টেরাবাইট। ঠিক আছে, এটা নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই, এটা একদম ইজি ছিল। এরপরে এই কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন নাম্বার 4 এর জন্য অ্যানসার দিবা কে? কোশ্চেন নাম্বার 4 এর জন্য অ্যানসার দিবা শোয়েব। ওকে, ফার্স্টে সাইজ অফ অ্যান অ্যান্ট, একটা অ্যান্টের সাইজ কত হয় নরমালি, যে কতটুকু হাইট বা লেন্থ? শোয়েব, ন্যানোমিটার, কি বলি, সেন্টিমিটার না সরি মিলিমিটার, কি বলি? শুনতে পারি নাই আমি, আরেকবার বলো তো। মিলিমিটার। মিলিমিটার, ঠিক আছে, এটা বসাই 1 মিলিমিটার। এরপরে সাইজ অফ আ পারসন, মিটার। মিটার। জি। এরপরে ডিস্টেন্সেস বিটুইন নেইবারিং স্টারস, বিলিয়ন লাইট ইয়ার্স। এইখানে অপশন আছে, যে এইগুলো অপশন আছে, এইগুলো অপশন, এই অপশনগুলির মধ্যে দিতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার এটা। ভেরি গুড, 10 টু দি পাওয়ার 13। এরপরে ডায়ামিটার অফ হিউম্যান হেয়ার, মানুষের চুলের ডায়ামিটার কত হয়? 100 মাইক্রোমিটার। 100 মাইক্রোমিটার। ছোট গেছে। এরপরে সাইজ অফ অ্যান অ্যাটম, সাইজ অফ এন অ্যাটম এটা হলো 100 nm। এটা হলো এইটা যে 1 অ্যামস্ট্রং। এই যে এর উপরে 0 দেওয়া, এটাকে নাম কি বলে? এটাকে বলে অ্যামস্ট্রং। এটা হলো 10 টু দি পাওয়ার -10। ঠিক আছে, এটা একটা স্পেশাল একটা প্রেফিক্স, এটাকে বলে অ্যামস্ট্রং। ওকে, তো এখন সাইজ অফ অ্যান অ্যাটম হলো এইটা। এরপরে সাইজ অফ ভাইরাসেস এন্ড স্মল ব্যাকটেরিয়া, 100 nm। 100 ন্যানোমিটার। আর ডিস্টেন্স ইন আওয়ার সোলার সিস্টেম, 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। 10 to the power 8 কিলোমিটার। আর ডিস্টেন্স অ্যারাউন্ড ওয়াহু, এটা কি? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তো তাহলে এটা আমরা অ্যানসারটা মিলাই নিই, দেখি যে অ্যাকচুয়ালি হয়েছে নাকি। যে ই এফ ডি এ বি, লেটস সি মার্কিনের মধ্যে ই এফ ডি এ বি এইচ জি সি, তো সবগুলোই হওয়ার কথা। ঠিক আছে, এখন এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যানসারটা কে দিবা? এই কোশ্চেনের অ্যানসারটা দিবা মাইশারা। ওকে, তো এখন মাইশারা ফার্স্টে বলো সিগনিফিকেন্ট ফিগার গুলার। হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার গুলার ফার্স্ট অফ অল এতে কত সিগনিফিকেন্ট ফিগার আছে? 6 সিগনিফিকেন্ট ফিগার এখানে। সরি, বি, এইটা বিতে 9। এরপরে সিতে সিতে কত? 1। এরপর ডি তে 1। ইতে
ই এরটা কত? মাইশারা? 2 significant figure. 2, ভেরি গুড। এরপরে এফ নাম্বার 3. 3। কেউ কি কোনো ভুল পাইতেছো মাইশারা যেগুলো বলতেছো ওইটার মধ্যে? ইতে ভাইয়া 4 হবে 3 হবে না 4 ইতে 4 ইতে এটা টু সিগনিফিকেন্ট ফিগার বলাটাই সবচেয়ে সেফ। Yes. 3 ও বলা যায়, 4 ও বলা যায়, কিন্তু 2 হলো একদম শিওর যে আমাদের আফটার এইটা এন্ড এইটা, ঠিক আছে, ডেসিমাল আসার আগ পর্যন্ত পরে যদি 0 থাকে ওগুলাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার ধরি না। যে সাপোজ তোমাকে আমি দিলাম ভ্যালু, বললাম 122 মিটার, বললাম যে 122 মিটার তো 3 সিগনিফিকেন্ট ফিগারে আছে, তুমি আমাকে এটা 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখে দাও। সো তাহলে 122 মিটারকে 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে কত লিখবা? 120 লিখবা না? 10 to the power আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। এফ নাম্বার তো 2 সিগনিফিকেন্ট ফিগার হবে না? এফ নাম্বার 2 সিগনিফিকেন্ট ফিগার নেই। যে দেখো ডেসিমালের পর যদি 0 থাকে ওইটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার ধরবো। ওকে, ডেসিমালের পর যদি আচ্ছা। 0 থাকে তাহলে ওইটাকে সিগনিফিকেন্ট ফিগার ধরি, ঠিক আছে? তো তাহলে সিগনিফিকেন্ট ফিগারের এই জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ, এটা না বুঝলে পরে অনেক সমস্যা হবে, বুঝছো? তো তাহলে এখানের জন্য আমাদের আইডিয়াটা খুবই ভালো মতো ক্লিয়ার করে রাখতে হবে যে 122 মিটার। সো তাহলে এই ব্যাপারটা কেমন এখানের মধ্যে ধরো নোটপ্যাডের মধ্যে দেখাই। সো ইটস সামথিং লাইক দিস, যে 122 মিটার তোমার কাছে দেওয়া, এখন এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে বলছে। তো তাহলে এটা 130 আর 120 এর মধ্যে পড়ে। ওকে, 120 is a 2 significant figure value, 130 is also a 2 significant figure value. So তাহলে এই 3 significant figure ভ্যালুটাকে 2 sig figure নিতে হবে। সো তাহলে তুমি দেখবা যে এটা কার বেশি কাছে? 120 এর বেশি কাছে। সো তাহলে when we will convert 122 meter into 2 significant figure, সো তাহলে এটা কত আসবে? 120 মিটার লিখবো। সো তাহলে এই জিরোটাকে আমরা সিগনিফিকেন্ট হিসেবে ধরতেছি না। কিন্তু আবার মনে করো যে যেই ভ্যালুটা নাকি এক্স্যাক্টলি 100, হ্যাঁ, যেই ভ্যালুটা এক্স্যাক্টলি 100, সো তাহলে এটাকে 1 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়, 2 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়, 3 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়। এই ব্যাপারটা হলো অ্যাম্বিগুয়াস, হ্যাঁ, যে এখানের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা বলবে এটা ঠিকমতো স্টেট করা নাই। সো তাহলে তুমি যে কোন একটা বললে পরেই কারেক্ট, যে 1 বলো, 2 বলো, 3 বলো, যে কোন একটা বললেই হবে। ইন দ্য সেম ওয়ে তোমরা যে বললা 3800, এটাকে 4 সিগনিফিকেন্ট ফিগার বলা যায়। ইয়েস, তোমাদের লজিক ওয়াইজ 4 সিগনিফিকেন্ট ফিগারও বলা যাবে, সমস্যা নাই, কিন্তু ফর শিওর এটা অ্যাট লিস্ট কত? 2 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, বুঝতে পারছো? সো এবার আরিয়ান। হ্যাঁ ওকে, সো তাহলে এরপরে মাইশারা জি নাম্বার 3 significant figure. 3 সিগনিফিকেন্ট ফিগার। এরপরে এটা এইচ 5. 5। এরপরে এটা আই নাম্বার এটা কি 2 হবে? আই নাম্বার হবে 2 সিগনিফিকেন্ট ফিগার। যে জিরোর আগে, যে ডেসিমালের জিরোর আগে কোন সিগনিফিকেন্ট ফিগার আছে? এটা তো জিরো, এটার তো কোনো সিগনিফিকেন্স নাই। সো কোন সিগনিফিকেন্ট ফিগার নাই 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 নাই। এইটা হলো ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার, এটা হলো সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে কয়টা সিগনিফিকেন্ট ফিগার আছে এখানে? 2টা, ঠিক আছে? ভাইয়া তুমি না একটু আগে বললা যে হচ্ছে ডেসিমালের পরের জিরো গুলোকেও আমরা সিগনিফিকেন্ট ফিগারস হিসেবে ধরবো। ইয়েস, ওটা কখন দেখো তো? এখানের জন্য এই যে ফর দিস ডেসিমালের আগে কি একটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে না? হ্যাঁ, তো তাহলে ওইটার জন্য তখন থেকে কি হয়ে গেছে? ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার আসা শুরু করে দিছে। সো তাহলে 0 itself cannot be a first significant figure, কখনো না। হ্যাঁ, 0 itself cannot be a first significant figure, কিন্তু
পরে যদি থাকে যে ডেসিমালের পরে যে জিরো গুলি থাকবে তার আগে কোনো সিগনিফিকেন্ট ফিগার থাকলে পরের গুলিকে তখন আমরা ধরা শুরু করব আর কি। যে যদি ব্যাপারটা এরকম হয় যে দেখো আমি একটা নাম্বার বলি সামথিং লাইক দিস যে 0.010000020000 এরকম, সো তাহলে এটা কয়টা সিগনিফিকেন্ট ফিগার হয়? নো সিগনিফিকেন্ট ফিগার, নো সিগনিফিকেন্ট ফিগার। এখন পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট ফিগার পাই নাই। 1 is the first significant figure, ওয়ান এরপর থেকে ধরা থেকে শুরু করবো। সবগুলা গোনা শুরু করব। সো 1 2 3 4 5 6 7 8 9 10, সো তাহলে এখানে 10 সিগনিফিকেন্ট ফিগার আছে। বুঝতে পারছো আইডিয়াটা? হ্যাঁ, ওকে, সো তাহলে এরপরে যে নাম্বারে কত সিগনিফিকেন্ট ফিগার, এটা তো অনেক কঠিন। এটা কত সিগনিফিকেন্ট ফিগার হবে মাইশারা? 1 1 হবে শিওর? আচ্ছা, সো তাহলে এই জিনিসটা গেল। তো এটার জন্য আমরা অ্যানসারটা দেখে নেই যে ওরা অ্যানসারের মধ্যে কি বলছে। 5 নাম্বারের জন্য এই যে 6 সিগনিফিকেন্ট ফিগার, 9 সিগনিফিকেন্ট ফিগার, 1 সিগনিফিকেন্ট ফিগার, 2 সিগনিফিকেন্ট ফিগার। সো 6 9 1 2। সো আমরা আমাদের কোশ্চেন পেপারে মিলাই যে অ্যাকচুয়ালি 6 9 1 2 ছিল নাকি। এই যে সো তাহলে লেটস সি 6 9 1, এটা ওরা 2 সিগনিফিকেন্ট ফিগার ধরছে কেন? সরি, এটা ওরা 2 সিগনিফিকেন্ট ফিগার কেন ধরছে? বিকজ এইখানে ওরা ডটটা দিছে, ঠিক আছে? ওরা ওখানে ডট দিয়ে বুঝাইছে কি যে 0 ইজ অলসো আ সিগনিফিকেন্ট ফিগার। যে এইখানের মধ্যে এটা খেয়াল করো যে যদি তারা এইখানের মধ্যে ডটটা ইউজ না করতে, ডটটা খেয়াল করছো সবাই? এই যে এটা মাইশারা, ভাইয়া ফার্স্টে খেয়াল করিনি। ওকে, সো তাহলে এই যে ডটটার জন্য এখানে কি করতে হবে? উই উইল হ্যাভ টু কনসিডার দ্য 0 টু বি আ সিগনিফিকেন্ট ফিগার। ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এটা কেন লাইক রুল যে হচ্ছে ডট থাকলে জিরো সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট করা হবে? এইটা ডট থাকলে পরে এখানের মধ্যে তারা ব্যাপারটাকে বুঝাই দিতেছে যে এইটার পরে এরপরে ডটের পর তোমার আর কিছু নাই। সো তাহলে এখানের মধ্যে ডট এখানে দিয়ে যে মনে করো 5.0 50 আর 50 ডট। সো তাহলে এখানের মধ্যে তারা নাম্বারটা অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে তার সিগনিফিকেন্সটা আছে, যে এখানের মধ্যে তোমার ডেসিমাল পয়েন্টটা এখানের মধ্যে বসায়, যে ডেসিমাল পয়েন্টটা এখানের মধ্যে বসায় তারা বুঝাই দিতেছে যে 0 ইজ বিফোর দ্য ডেসিমাল পয়েন্ট। এটা তো আমরা এমনিতেই জানি যে 0 ইজ বিফোর দ্য ডেসিমাল পয়েন্ট। আর এখানের মধ্যে ডটটা আমাদের কি করতেছে? ওটা সিগনিফিকেন্সটা বুঝাইতেছে। এটা ম্যাথের আলাদা রুল একটা তারা ইউজ করে আর কি। এটার নাম আমার এক্স্যাক্টলি মনে না, ওইটা আমার দেখে বলা লাগবে। ওকে, এই জিনিসটা আমি দেখে আরেকবার বলবো, কিন্তু নরমালি তোমার মেইন রুলটাই এরকম যে 50 এরকম থাকলে পরে এটাকে 1 সিগফিগ বলবো, আর 50 ডট থাকলে পরে এটাকে আমরা 2 সিগনিফিকেন্ট ফিগার বলবো। ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেখে যে এটার অ্যাকচুয়ালি রুলের নামটা কি ওটা আমি আবার বলবো না। হ্যাঁ বলো জাবের। তাহলে 3800 এর পর যদি ডট থাকতো তাহলে এটা 4 সিগনিফিকেন্ট ফিগার বলতাম। হ্যাঁ, ওইটা শিওরলি আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার বলতাম। আচ্ছা প্লিজ। এই যে 243, এটাতে তো আসলে এত বেশি চেঞ্জও আসে না। এটা ডট থাকুক আর না থাকুক 3 সিগনিফিকেন্ট ফিগারই হবে। এটাতে তো ডট দিয়ে রাখছে ওরা, কিন্তু এটাতে ডট না থাকলে পরে এটাকে কত বলতাম? 3 সিগনিফিকেন্ট ফিগার বলতাম। তো তাহলে এর পরেরটাই দেখি। তো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে 2 সিগনিফিকেন্ট ফিগার। ওকে, এই ডটের এই কাহিনী এগুলো ম্যাথের মধ্যে ধরবে, এখানের মধ্যে আমাদের এত বেশি এত কাহিনী করবে না আর কি। বাট স্টিল আমরা দেখে রাখলাম। ভাইয়া এইচ নাম্বারটা একটু, কোনটা? এইচ নাম্বারটা আগের এইচ নাম্বারটা বুঝলাম না। এটা যদি এখন আমি নরমালে লিখি, ইন্ডিসেসে না লেখা, স্ট্যান্ডার্ড ফর্মে না লেখা, হ্যাঁ তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে না? তখন তো হ্যাঁ, জিরো আগে থাকবে। তাহলে এটা তুমি ভাবতেছো কি? তুমি ভাবতেছো যে তুমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখো তুমি এরকম লিখবা, রাইট? তুমি ভাবতেছো এরকম না, স্ট্যান্ডার্ড ফর্মে না লিখি। 0.1234567 8, এরপরে এখানে 9 লিখবা, দেন শেষ করে দিবা। অ্যাকচুয়ালি এটা হ্যাঁ তোমার এই নাম্বারকে রিপ্রেজেন্ট করে নাই।
তোমার তুমি যদি নরমাল ফর্মে লিখতে অ্যাকচুয়ালি কি থাকতো 9 এর পরে 4টা 0 থাকতো, ঠিক আছে? আচ্ছা তুমি যদি এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতেছো তাহলে এখানে 9 এর পরে 4টা 0 আছে, সো তাহলে ইভেন্চুয়ালি এখানে কত সিগনিফিকেন্ট ফিগার থাকতেছে? ওই 5 সিগনিফিকেন্ট ফিগারই থাকতেছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। যে এখানের মধ্যে দেখো যে 3 তে চাইলে শেষ করে দিতে পারতো, কিন্তু 3 এর পরে আবার 0 রাখছে, সো তাহলে that 0 is now also being counted as a significant figure, ঠিক আছে? বুঝছি ভাই। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। তো তাহলে এটা হবে কত মাইশারা? 2 সিগনিফিকেন্ট ফিগার। ওকে, দেন এরপরে ই এফ জি এইচ 2 3 3 5, দেখি ওরা কত বলছে। 2 3 3 5, সো তাহলে বাকিগুলাতে কোনো সমস্যা নেই। যে ই নাম্বারের জন্য বলছে যে 3 or 4 সিগনিফিকেন্ট ফিগার হইতে পারে, এটা অ্যাম্বিগুয়াস, যে এটা আমরা শিওরলি ওরকম করে বলতে পারবো না। ওকে, যে শোয়েব আর আরিয়ান যে জিজ্ঞাসা করছিল যে ওটা 4 সিগনিফিকেন্ট ফিগারও তো হইতে পারে, সো তাহলে এটা বলছে যে ইয়েস 4 সিগনিফিকেন্ট ফিগারও হওয়া পসিবল, কিন্তু আমরা এখানের মধ্যে শিওরলি বলতে পারবো না, বাট ফর শিওর তার অ্যাকচুয়াল সিগনিফিকেন্ট ফিগার 2 এর কম তো হবে না। তো তাহলে আমরা এখানের মধ্যে কত বলতেছি? 2 সিগনিফিকেন্ট ফিগার। ওকে, যে পরের জিরো গুলোর সিগনিফিকেন্স আছে নাকি নাই ওইটা তো তারা কোনো ডট দিয়ে রিপ্রেজেন্ট করায় নাই, সো তাহলে বিফোর দে ডু সামথিং লাইক দ্যাট আমরা 2 সিগনিফিকেন্ট ফিগারই বলবো। ওকে ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের এই কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? ইউনিট কনভার্সন। স্টার্টিং উইথ ইওর এজ ইন ইয়ার্স, ক্যালকুলেট ইওর এজ ইন ডেজ। ঠিক আছে, সো এখন এটা কার জন্য বের করা যায়? এখানে জাবেরের বয়স কত? 12 4-5 হবে। 4-5, আচ্ছা। তো তাহলে এখানের মধ্যে দেখি যে সাপোজ 17, হ্যাঁ 17 ইয়ার্স। তো এখন ইয়ার্স থেকে কি করা লাগবে? জাবের ডেজে কনভার্ট করতে বলছে, তাই না? সো তাহলে ইয়ার থেকে ডে তে কনভার্ট করতে হবে, সো তাহলে ইয়ার থেকে ডেজ। সো তাহলে আমরা কনভার্সনের রুলটা কি পড়ছিলাম মনে আছে? যে উই উইল অলওয়েজ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 1, তাই না? আমরা ওই প্রসিডিওরটা ফলো করি। সো তাহলে 17 ইয়ার্স এটার সাথে কি মাল্টিপ্লাই করা যায়? একবারে করে ফেলা যায় যে 365, সরি 356 লিখছি, 365 days divided by 1 year। তো এখন এখানের মধ্যে দেখো আমরা বেসিক্যালি ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলাম এটার মানেটা কি? 365 ডেজ যতটুকু 1 ইয়ার তো সেম অ্যামাউন্ট, তাই না? যে 365 ডেজ আর 1 ইয়ার ইকুয়াল অ্যামাউন্টের ভ্যালু রিপ্রেজেন্ট করে। সো তাহলে বেসিক্যালি আমরা কি করতেছি? 365 ডেজ ডিভাইডেড বাই 1 ইয়ার মাল্টিপ্লাই করা মানে উই আর মাল্টিপ্লাইং বাই 1। জাস্ট আমরা একটা কাজ করছি আমাদের কনভিনিয়েন্স ওয়াইজ, যে ইয়ার ইয়ার যেন কাটাকাটি চলে যায় এই কাজটা করে ফেলছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কত আসে? 17 ইনটু 365 করলে 17 ইনটু 365, ওয়াও আমার ক্যালকুলেটরের সানলাইট পায় না কয় হাজার বছর ধরে আল্লাহ জানে, এটা কাজ করতেছে না। তো একজন বলো 6205 6205 ডেজ। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। এখন বলতেছে approximately how many days long is your total life expectancy, কতদিন বাঁচবা আর কি। সো তাহলে এটা যদি আমরা এভারেজ মনে করো আমরা ধরে নিই যে 80 বছর বা 70 বছর কেউ জন বাঁচে, ঠিক আছে? সো তাহলে জাবের যদি 80 ইয়ার্স বাঁচে, সো তাহলে পরে 80 ইয়ার্স কে ডেজে কনভার্ট করার জন্য আবার সেম কাহিনী কি করব? 80 টাইমস 80 ইয়ার্স, সরি 80 ইয়ার্স multiplied by 365 days divided by 1 year। সো তাহলে এটা যা আসে ওইটা লিখে দিব। ওকে, নাম্বার অফ ডেজ যেটা আসলো, ঠিক আছে? সো তাহলে এই জিনিসটা আমরা কাজটা করব।
এরপর এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে দেখো, কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে ইউজ ইওর ওয়েট ইন পাউন্ডস while standing on the surface of the earth to calculate your mass in kilograms and in grams. 1 kg weighs approximately 2.205 pound, ঠিক আছে, on the surface of the earth. This is a useful thing to know since almost every other country in the world uses kilogram. যে এখানে ওরা ভাবছে যে আমরা ইউকে এর মানুষ, ঠিক আছে, ওরা ভাবছে আমরা ইউকে এর মানুষ, আমরা পাউন্ড ইউজ করি ইয়ে হিসেবে, ইউনিট হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ইউজ করি কিলোগ্রামে। ওকে, তো এখন এখানের জন্য আমাদের ওয়েটের ভ্যালুটা পাউন্ডে বের করতে বলছে। তো এখন এখানের মধ্যে ইউজ ইওর ওয়েট ইন পাউন্ড, তোমার ওয়েট পাউন্ডে কত, এই জিনিসটা 7 নাম্বার কোশ্চেন, অ্যাকচুয়ালি বোগাস একটা কোশ্চেন। যে নরমালি তোমরা যে তোমাদের ম্যাথ জানো, তোমরা তো কিলোগ্রামেই জানো, তাই না? যে মনে করো যে যদি আমি কার ম্যাথ, যে জাবেরের ম্যাথ যদি নেই, জাবেরের ম্যাথ কত হবে, 50 কেজির মতো, ঠিক আছে। তো তাহলে জাবেরের ম্যাথ হলো 50 কেজি। তো তাহলে ম্যাথ 50 কেজিতে ওটা তো লিখলাম, দেন কিসে লিখতে হবে, আবার গ্রামে লিখতে হবে। তো তাহলে 50 ইনটু 1000 করলে গ্রামে কনভার্ট হয়ে যাবে। তো তাহলে 7 নাম্বার কোশ্চেন এত কোনো কাহিনীওয়ালা কোনো কোশ্চেন না। এখন কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, convert the speed 1.0000 meter per second to mile per hour, expressing your answer to 5 significant figure. So 1 mile equals to কত, 5280 feet exactly, and 1 inch equals to 2.54 centimeter exactly. So তাহলে what to do, যে এখানের মধ্যে কাজটা কি করা লাগবে, ফার্স্ট অফ অল 1.0000 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। সো এখন এটার সাথে আমরা কাজটা কি করব, এটার সাথে আমরা ওই মাল্টিপ্লাইড বাই 1 প্রসেসটা ইউজ করব। ওকে, সো মাল্টিপ্লাইড বাই 1 প্রসেসটা কিভাবে ইউজ করা যায় দেখো, ফার্স্টে আমরা এই কাজটা করি যে মিটার থেকে সেন্টিমিটারে নেই। ওকে, ফার্স্টে আমরা মিটার থেকে সেন্টিমিটারে নেই। সো তাহলে কি করলাম কাব্য, দেখো মাল্টিপ্লাইড বাই 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 মিটার। সো তাহলে ইন ইফেক্ট আমরা কত মাল্টিপ্লাই করছি, 1 মাল্টিপ্লাই করছি, তাই না? হ্যাঁ। ওকে, সো তাহলে এইখানে আমরা কি করলাম, এখানে আমরা বেসিক্যালি মিটার মিটার কাটাকাটি করে ফেললাম। সো এখন আমার স্পিডটা কিসে কনভার্ট হয়ে গেছে, সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে, তাই না? যে উপরে সেন্টিমিটার নিচে সেকেন্ড, সো তাহলে ইভেন্চুয়ালি কি থাকতেছে, সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমি সেন্টিমিটার থেকে কি করতে পারবো, ইঞ্চে নিতে পারবো, তাই না? সেন্টিমিটার থেকে ইঞ্চে নেওয়ার জন্য কি করতে হবে, যে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু কত, 2.54 সেন্টিমিটার। তো তাহলে 1 ইঞ্চ ডিভাইডেড বাই 2.54 করা মানে কি, একই জিনিস, যে 1 ইঞ্চের ভ্যালু যত 2.54 সেন্টিমিটারের ভ্যালু সেম। ওকে, তো তাহলে আমি এখানের মধ্যে কত মাল্টিপ্লাই করলাম, 1 মাল্টিপ্লাই করলাম। তো এখন এখানে আমি কি করলাম, সেন্টিমিটারটা ইচ্ছা করে কাটাকাটি করে এখন কিসে কনভার্ট করে ফেলছি, আমার স্পিডের ভ্যালুটাকে এখন আমি কনভার্ট করে ফেলছি ইঞ্চ পার সেকেন্ডে। এখন আমরা ইঞ্চ আর ফিটের মধ্যে কি কানেকশন জানি, এই জিনিসটা কে বলবে, এটার অ্যান্সার বলবো আমাকে শৈলী, বলো যে কত ইঞ্চিতে 1 ফিট হয়। 12। সো তাহলে 12 ইঞ্চে 1 ফিট। সো তাহলে আমরা কি করব, 1 ফিট ডিভাইডেড বাই 12 ইঞ্চ। তো তাহলে এখানে আমি কি করলাম, অ্যাকচুয়ালি 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট? সো তাহলে ইঞ্চ ইঞ্চ কাটাকাটি দিয়ে আমি কিসে কনভার্ট করে ফেললাম, এখন ফিট পার সেকেন্ডে কনভার্ট করে ফেলছি। ওকে, সো ফিট পার সেকেন্ডে কনভার্ট করার পর এখন আর আমাদের জাস্ট একটা কনভার্সনই বাকি, যে ফিট থেকে মাইলে নিতে হবে। সো ফিট থেকে মাইলে নেওয়ার জন্য কি করা লাগবে, আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেমন 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1 মাইল ডিভাইডেড বাই 5280 ফিট। ওকে, 1 মাইল ডিভাইডেড বাই 5280 ফিট। সো এখানের মধ্যে আমরা কি করলাম, ফিট ফিট কাটাকাটি করে ফাইনালি আমার কি থাকলো, মাইল। ওকে, সো তাহলে ইভেন্চুয়ালি ভ্যালুটা কিসে আসবে, মাইলস পার সেকেন্ডে। বুঝতে পারছো সবাই কনভার্সনটা অ্যাকচুয়ালি কি করলাম,
এর জন্য এই মাল্টিপ্লাইড বাই 1 এর মেথডটা সবচেয়ে হ্যান্ডি, যে কোনো এরকম কনভার্সনের প্রসিডিওর অনেক ইজিলি করে ফেলা যায়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মাল্টিপ্লাই যে করছি এটা কোন প্রসেসে করছি? মাইশারা বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা এখন আমাদের আর মিটিং এর এখানে আর 1 মিনিটের মতো বাকি আছে, এরপর আবার মিটিং শেষ হয়ে গেলে তোমাদের যে লিংকটা দেওয়া আছে ওইটার মধ্যে ক্লিক করলেই হবে। ওকে, ওটাতে ক্লিক করলে আবার অ্যাড হয়ে যেতে পারবা। তো তাহলে এখানের জন্য আমরা ফাইনালি ভ্যালুটা কি করব? এইটা মাল্টিপ্লাইড বাই 100 মাল্টিপ্লাইড বাই 1 বাই 2.54 মাল্টিপ্লাইড বাই 1 বাই 12 মাল্টিপ্লাইড বাই 1 বাই 5280। সো তাহলে এটা পুরাটা ক্যালকুলেটরে বসায় দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো তাহলে এটার জন্য ভ্যালুটা কত আসে যাবে? দাঁড়াও, ওকে, 6.2137 into 10 to the power minus 4 6.2137 into এটা 10 to the power minus 4. হ্যাঁ, ওকে, সো তাহলে এত মাইল পার আওয়ার। ওকে, একটু আগে যেটা করছিলাম ওইটাতে আমাদের আনফিনিশড একটা বিজনেস আছে যে উই ডিড নট কনভার্ট দা টাইম। ওকে, আমরা শুধু ডিসটেন্সটাকে মিটার থেকে মাইলে নিছি। হ্যাঁ, আমরা ডিসটেন্সটাকে মিটার থেকে মাইলে নিছি, কিন্তু আমরা কি করি নাই, সেকেন্ডটাকে আওয়ারে কনভার্ট করি নাই। সো তাহলে সেকেন্ডটাকে আওয়ারে কনভার্ট করার জন্য কি কাজ করতে হবে? 6.2137 এত কি, সরি, এটা এত মাইলস ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তো এখন সেকেন্ড থেকে আওয়ারে নেওয়া লাগবে। সো তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল সেকেন্ড থেকে মিনিটে নেই, যে 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু কি 1 মিনিট। এখন মিনিট থেকে কিসে কনভার্ট করতে হবে? আওয়ারে কনভার্ট করতে হবে। সো তাহলে 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার। সো তাহলে এখানের মধ্যে ওভারঅল কি হইতেছে? মিনিট মিনিট কাটাকাটি, সেকেন্ড সেকেন্ড কাটাকাটি। সো তাহলে ওভারঅল কি থাকে? সো ওভারঅল ভ্যালুটা কত আসে যাবে? 6.2137 মাল্টিপ্লাইড বাই 60 ইনটু 60, এটা করলে কত হয়? আনিকা স্যার এতক্ষণ পরে কেন? স্যার আমার ম্যাথ ক্লাস শেষ হয়েছে দেরিতে। কি ম্যাথ হ্যাঁ এত দেরি? আল্লাহ, হ্যাঁ, এই টাইমটা একটু ক্লাস লাগে। হ্যাঁ এর জন্য তো 6:30 তে নিলাম। হ্যাঁ 6 এর যে সে স্টার্ট করে তারপর বকাবকি করে ক্লাসে, তারপরে দেরি হয়ে যায়, শেষ করতে দেরি করে। ওয়ার্কশিট করছিল এটা? না, কেন? করব। এটা তো আজকে তো সলিউশন করাইতেছি ফার্স্টে, এরপরে গ্রাফ করাবো। এটা 22369.32 আসে। কত? 369.32 22369.32। এটা তো লাগবে না, 5 সিগনিফিকেন্ট ফিগারে দিতে বলছে। তো তাহলে মাইল পার আওয়ার সে এতটুকু। ওকে, এই যে 5 সিগনিফিকে চাইছে না, তো তাহলে অতটুকু পর্যন্ত রাখবো। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে বলতেছে কি এটার জন্য অ্যানসার দিবা কে? এটার জন্য অ্যানসার দিবা, হ্যাঁ বলো 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 বলো। into 10 to the power minus 4 ছিল, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 10 টু দি পাওয়ার মাইনাস কেন হবে? এটা তো 10 to the power minus 4। এইটা ইনটু 60 ইনটু 60 ইনটু 6, এইটার সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ছিল ইনটু। হ্যাঁ হ্যাঁ 6.2137 এর সাথে। ও আচ্ছা, সো তাহলে পরে ওইটা সহ মাল্টিপ্লাই করলে কত আসে? তো তাহলে এটা কত ছিল? ইনটু 10 টু পাওয়ার মাইনাস 4 ছিল। তো তাহলে এটার সাথে ইনটু 10 টু পাওয়ার মাইনাস 4। এখন 3600 মাল্টিপ্লাই করলে কত হয় তাইলে? 2.2369। 2.239 মাইল পার আওয়ার, তাই তো?
সো তাহলে এটা হলো আমাদের ভ্যালু অফ মাইল পার আওয়ার, যে মিটার পার সেকেন্ড থেকে আমরা মাইল পার আওয়ারে কনভার্ট করছি। এই কনভার্সন, এরকম কনভার্সন যদিও আসবে না, বাট স্টিল আমরা কনভার্সনের প্রসেসটা একটু প্র্যাকটিস করতে পারছি এটা করে আর কি। হ্যাঁ, সো এখন এটার জন্য অ্যানসার দিবা কে? এটার জন্য অ্যানসার দিবা মতখোর, বি নাম্বারের জন্য। ওকে, সো মতখোর এখানের মধ্যে বলো যে কি বলতেছে, পারফর্ম দ্য ইউনিট কনভার্সনস, ট্রাই নট টু লুক আপ দ্য মেট্রিক প্রিফিক্সেস, যে মেমোরি থেকে কয়টা করতে পারো আর কি। সো 1.5 টেরাবাইট থেকে গিগাবাইটে কনভার্ট করলে কত হবে? 1500 gigabyte. 1500 গিগাবাইট, যে 1.5 ইন্টু 1000, এটা করলে পরে কত আসে? 1500 গিগাবাইট। হ্যাঁ, সো এরপরে 1.5 টেরাবাইট কে মেগাবাইটে কনভার্ট করলে কত হয়? 1.5 into 10 to the power 6. 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এটা করলে পরে যে ভ্যালুটা আসবে ওইটা, অর স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে পারি, সমস্যা নাই। এরপরে 1.5 টেরাবাইট থেকে কিলোবাইটে নিলে 10 টু দি পাওয়ার 9, তাই তো? এটা কত হবে? 10 টু দি পাওয়ার 9 হবে না মাল্টিপ্লাই? হ্যাঁ, এরপরে টেরাবাইট থেকে বাইটে নিতে সময় 10 টু দি পাওয়ার কত? 12। 12। সো এরপরে 45 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে নেওয়ার জন্য কি করতে হয় কাব্য? মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে নিলে কত আসে? 45 এর সাথে কি করতে হবে? 10 to the power -3. কাব্য কই? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আসছি, বলো। হ্যাঁ, 45 মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে? 45 into 10 to the power -3. ইন্টু 10 টু দি পাওয়ার -3 করতে হবে, নাকি ফাইনালি কনভার্ট হয়ে এটা আসবে? এটা আমাদের মাইক্রোগ্রাম, মাইক্রো ছোট নাকি মিলি ছোট? মিলি ছোট। মিলি ছোট। সো তাহলে তোমাকে কি করা উচিত বলো? মাইক্রো মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস কত? 6। আর মিলি মানে কত? 10 to the power -3. তো তাহলে কোনটা ছোট হইলো? ও মাইক্রো। তাইলে ছোট থেকে বড়তে নেওয়ার সময় কি করতে হবে? ডিভাইড করতে হবে। ডিভাইড করতে হবে। সো তাহলে কত দিয়ে ডিভাইড করব? 1000 দিয়ে ডিভাইড করব। সো তাহলে 1000 দিয়ে ডিভাইড করা আর 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। তো তাহলে এখানে ফাইনালি কত আসবে? 45 ইনটু 10 টু দি পাওয়ার -3 করা লাগবে আর কি মেইনলি। সো তাহলে এখানের মধ্যে আমাদের ভ্যালুটা আসবে। এরপরে এটা বলা যে মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে? আমার এটা কতক্ষণ পর পর আটকায় যায় কেন? কিছুই দেখতে পাইতেছে না। ইন্টারনেট স্পিড আর একটু লাগবে মোস্ট প্রবাবলি। আর বাকিদের সমস্যা হইতেছে কোনো? হ্যাঁ ভাইয়া, তোমার কথা আটকায় যায় বারবার। তোদের নেট ফালতু। হায় আল্লাহ, এখানে তো এরকম সমস্যা হওয়ার কথা না দেখতেছি। এখানে তাও তোমাদের যে যে পার্ট গুলোতে তোমাদের ল্যাগ করতেছে ওইটা তোমরা ইউটিউবে যখন নাকি দিয়ে দিব ভিডিওটা, ওখানে একটু স্কিপ করে দেখে নিও, বুঝছো? তো এখন এখানের জন্য দেখো, মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রামে নেওয়ার জন্য কি করতে হয় মাইশারা? মাইশারা আছো? হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ, মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রামে নেওয়ার জন্য কি করা লাগবে? আচ্ছা, মাইক্রো মানে কত? মাইক্রো ছোট নাকি ন্যানো ছোট এটা বলো ফার্স্ট স্টেপ। ন্যানো ছোট। ন্যানো ছোট। সো তাহলে মাইক্রো থেকে ন্যানোতে নিতে সময় কি করব? মাল্টিপ্লাইড বাই 1000, তাই না? তো তাহলে এটা কত হবে? 45 ইনটু 10 টু দি পাওয়ার প্লাস 3। ওকে, 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই না? এগুলা কিন্তু কেউ যদি না বুঝো সাথে সাথে কিন্তু বলা লাগবে, এগুলা কনভার্সন তো নরমালি করানোর কথা না, বাট স্টিল এটা করাইতেছে যেন তোমাদের কনভার্সনের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যায়, তোমাদের এএস এ উঠেও যেন কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছো? তো তাহলে এই কনভার্সনের এইসব জিনিস খুবই ভালো মতো পারতে হবে। তো এখন মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপরের এটা কে বলবা? এরপরের এটা ফারিহা বলো। 45 মাইক্রোগ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে ফারিহা? মাইক্রোগ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করা লাগে বলো তো? মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড করব? মাল্টিপ্লাই করব। কেন? মাইক্রো বড় নাকি কিলো বড় বলো তো? মাইক্রো মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাই না? আর কিলো মানে কত? 10 টু দি পাওয়ার প্লাস 3। তো তাহলে কে বড় হয়? জাবের? কিলো বড়। মাইক্রো বড় নাকি কিলো বড়? কিলোগ্রাম বড়। হ্যাঁ, কিলোগ্রাম বড়। কত টাইমস বড় দেখো তো মাইশারা? কিলোগ্রাম মাইক্রোগ্রাম থেকে কত টাইমস বড়? রেসপন্ড তো একটু তাড়াতাড়ি করা লাগবে। আর এমনি তো 9 টাইমস পড়ানো। 10 টু দি পাওয়ার 9 টাইমস বড়। ভেরি গুড। 10 টু দি পাওয়ার 9 টাইমস বড় মানে বিলিয়ন টাইমস বড়। ওকে, সো তাহলে 45 ইনটু 10 টু দি পাওয়ার কত করা লাগবে এখানে? 45 ইনটু 10 টু দি পাওয়ার 9 করা লাগবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 9 আর এখানে কি হবে? মাইনাস, বিকজ আমরা ডিভাইড করব। যে ছোট থেকে বড়তে নেওয়ার সময় কি করা লাগে? ছোট থেকে বড়তে নিতে সময় উই হ্যাভ টু ডিভাইড। সো এখন এখানের মধ্যে একটা কাজ তোমাদেরকে দেখাই যে এইগুলা যদি তোমাদেরকে ডিরেক্টলি করতে এমন প্যারা মনে হয়, হ্যাঁ, তোমাদের যদি এরকম ডিরেক্টলি করতে এমন কষ্ট লাগে, তো তাহলে তোমরা যেই কাজটা করতে পারো, লেটস সি, আমরা ওই ইউনিট কনভার্সনের নরমাল যে প্রসিডিওর ইউজ করতাম ওইটা করব। যে এখানের মধ্যে দেখো ফার্স্টে যে মাইক্রোগ্রাম থেকে ন্যানো কিলোগ্রামে নিব, তো তাহলে এখানের মধ্যে কাজটা দেখো, 45 মাইক্রোগ্রাম। তো এখন আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি। ফার্স্টে মাইক্রো থেকে আমরা নরমাল গ্রামে নিয়ে যাই। যে আমরা কি জানি? আমরা জানি যে 1 গ্রাম ইজ ইকুয়াল টু, সরি, আমরা জানি যে 1 মাইক্রোগ্রাম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গ্রাম, তাই না? এটা তো সবাই জানি নাকি? শোয়েব, 1 মাইক্রোগ্রাম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গ্রাম। হ্যাঁ, তো তাহলে ফার্স্টে আমরা কি করতেছি? ফার্স্টে আমরা এখানের মধ্যে মাইক্রোটাকে কাটাকাটি করে ফেললাম। তো মাইক্রোগ্রাম মাইক্রোগ্রাম কাটা, এটা কিসে কনভার্ট হয়ে গেল? গ্রামে কনভার্ট হয়ে গেছে। তো এখন গ্রাম থেকে কিলোগ্রামে কনভার্ট করার জন্য কি করা লাগবে? গ্রাম থেকে কিলোগ্রামে কনভার্ট করার জন্য আমরা জানি যে 1 গ্রাম ইজ ইকুয়াল টু কত?
10 to the power minus 3 কিলোগ্রাম, তাই না? 1 gram is equal to 10 to the power minus 3 কিলোগ্রাম। और উল্টা জিনিসটাও বলতে পারি। উল্টা জিনিসটা কি বলা যায়? উল্টা জিনিসটা বলা যায় যে 1 কিলোগ্রাম is equal to 1000 গ্রাম, যে 1 কিলোগ্রাম is equal to কি 1000 গ্রাম। বেসিক্যালি আমরা মেইন কাজটা কি করতেছি এখন এখানের মধ্যে ইউনিটটাকে গ্রাম 1 কিলোগ্রাম 1000 গ্রাম বলতে পারলে আমরা কেন এত পেঁচা ঘুচায় 10 to the power minus 3 বলবো? ওই তো, এটা তো যেটা তোমার কাছে ইজি মনে হয় আর কি। তুমি যখন নাকি বড় হবা দেখবা যে ইন্ডিসেস ইউজ করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়, বুঝছো? আমার সামনে এসে ফাইজলামি করলে তোমার ভোগার মধ্যে লাগে, তুমি কথা বলো না, তুমি চুপ করে থাকো, তুমি আমাকে শিখতে কি হলো? পাইছি ভাই। কি হলো? এটা কি অ্যাক্সিডেন্টাল মাইক অন ছিল না তো আমার গাল? আচ্ছা লিভ দিলাম ভাই আমি। আর বোন সরি। ঠিক আছে, আমি লেজেট ভাবছি আমাকে কিভাবে গালি দিচ্ছে। আল্লাহ। স্যার বলতেছে ওকে, সো তাহলে এখানের জন্য কি হবে ফাইনালি 45 into 10 to the power minus 6 divided by 1000। সো বেসিক্যালি আমরা কি করতেছি 45 into 10 to the power minus 9 করতেছি না নাইফা? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এই জিনিসটাই যে এখানে এই যে 45 into 10 to the power minus 9। সো তাহলে কারো এরকম ডিরেক্টলি করতে যদি প্রবলেম হয় সো তাহলে এরকম ভেঙে ভেঙে করবা। যে এখানের জন্য দেখো 550 ন্যানোমিটার থেকে কিলোমিটারে নিতে হবে। ওকে, সো 550 ন্যানোমিটার থেকে কিলোমিটারে নিতে হবে। সো লেটস সি যে 550 ন্যানোমিটার, সো ন্যানোমিটার থেকে ফার্স্টে মিটারে নেই। ওকে, ন্যানোমিটার থেকে ফার্স্টে মিটারে নেই। আমরা কি জানি যে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত 10 to the power minus 9। সরি, we know 1 nanometer is equal to 10 to the power minus 9 মিটার, তাই তো? সো ফার্স্টে ন্যানোমিটার থেকে মিটারে নিলাম, এখন মিটার থেকে কিলোমিটারে নিব। তো যেটা নাহিফা বললো যে এটা বলতে আরো বেশি ইজি যে 1 কিলোমিটারে 1000 মিটার, সরি 1 কিলোমিটারে 1000 মিটার, এই জিনিসটা বলা বেশি ইজি। সো তাহলে এই কাজটা করব বেসিক্যালি। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি আসে ন্যানোমিটার ন্যানোমিটার কাটাকাটি, মিটার মিটার কাটাকাটি। সো তাহলে ফাইনালি ইউনিটটা কিসে কনভার্ট হয়ে গেল কিলোমিটারে কনভার্ট হয়ে গেল। এই কনভার্সন প্রসেসটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা প্রসেস, এটা করলে পরে অনেক ভুল ছাড়া ইজিলি করে ফেলা যায়। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে যে এটা কনভার্সন প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে করতেছে অলওয়েজ? into 10 to the power minus 12 কিলোমিটার। ওকে, সো তাহলে এইভাবে করে আমরা মেইনলি কনভার্সনের কাজগুলো করব। সো তাহলে এটার জন্য কি করব 550 into 10 to the power minus 12। এখন অ্যামস্ট্রং থেকে ন্যানোমিটার, অ্যামস্ট্রং এর জিনিসটা একটু আগে বলে আসছিলাম যে অ্যামস্ট্রং হলো আমাদের স্পেশাল একটা ইউনিট, যেটা কি 1 অ্যামস্ট্রং মানে হলো 10 to the power minus 10 মিটার। ওকে, 1 অ্যামস্ট্রং মানে হলো 10 to the power minus 10 মিটার, or 0.1 ন্যানোমিটার is equal to 1 অ্যামস্ট্রং। এইটার কনভার্সন এটা তোমাদের না করলেও সমস্যা নাই, এই অ্যামস্ট্রং এর জিনিসটা আমাদের এত বেশি পপুলার না ইউনিটটা। ওকে, তো এখন বলতেছে আর্মস্ট্রং রিলেটেড কোশ্চেন কি আসে লাইক কনভার্সনের? না, অ্যামস্ট্রং রিলেটেড কনভার্সনের এগুলো আসে না এখানের মধ্যে। এটা ইউকে এর একটা পেপার, ইউকে এর এই পেপারের মধ্যে ওরা পাউন্ড টাউন্ড ইউজ করছে, ওগুলা থেকেও এখানে কনভার্সন কয়টা করতে দিছিল। এই যে এখানে কোশ্চেন নাম্বার 7 এ তোমার ওয়েট যেটা পাউন্ডে আসে ওই পাউন্ডটাকে তারা কেজি আর গ্রামে কনভার্ট করতে বলছে। সো তাহলে পাউন্ডের ওইসব ক্যালকুলেশন আমাদের দরকার নাই, ওরা এইগুলা বাংলা মিডিয়ামের সিলেবাস পড়তে সময় পাবা, বুঝছো? যে এখানের মধ্যে ওরা ফোর্সের ইউনিট কি করে জানো? ফোর্সের ইউনিট কি ইউকে তে? জাবের, আমরা তো ফোর্সের ইউনিট করি নিউটন। নিউটন। ইউকে ওরা কি বলে?
ইউকের ওরা ইউজ করে হলো ডাইন, হ্যাঁ ঠিক আছে। আমরা আমরা প্রেসারের ইউনিট করে নিউটন পার মিটার স্কয়ার হুইচ ইজ প্যাসকেল, ঠিক আছে। ওরা পরে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, মানে হুদাই যে নিজেরাই আলাদা থাকবে আজিরা কামে, পেছনে অনেক কারেন্ট। ডিনার করে। ঠিক আছে। তো তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এরকম ইউনিট তারা ইউজ করে। সো এমন অনেকগুলো উইয়ার্ড ইউনিট তারা ইউজ করবে, ওখানে মধ্যে দেখবা যে যত বড় হবা ওদের সিজিএস সিস্টেম বলে, এটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ওই সিস্টেম। সো সিজিএস ইউনিটে গেলে পরে তখন ওখানে মধ্যে দেখবা যে এইসব ইউনিট তারা ইউজ করে। কিন্তু আমাদের এসআই ইউনিটই সবচেয়ে ভালো, যে ইউনিভার্সাল, সব সায়েন্টিস্টরা এটা ইউজ করে, শুধু ইউকে নিজে নিজে এটা নিয়ে মরে আছে, বুঝছো? আচ্ছা, সো তাহলে এখন এখানের জন্য বলো যে 15 পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নেওয়া লাগবে। সো পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে যদি ডিরেক্টলি কনভার্ট করতে কষ্ট হয়, হ্যাঁ, পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে যদি ডিরেক্টলি কনভার্ট করতে কষ্ট হয়, সো তাহলে কি করব বলো তো মতখর, কি করা যায় ডিরেক্টলি কনভার্ট করতে না চাইলে? ফার্স্টে পিকো সেকেন্ড থেকে সেকেন্ডে নিব, দেন আবার সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নিব, ঠিক আছে। যে যদি তোমার ডিরেক্ট কনভার্সন মনে না থাকে যে পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড অ্যাকচুয়ালি কিভাবে নিতে হয়, হ্যাঁ, সো তাহলে 15 পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নেই। তো এখন এখানের মধ্যে দেখি যে 15 পিকো সেকেন্ড, সো পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নিব। সো হোয়াট উই উইল ডু, ফার্স্টে পিকো সেকেন্ড থেকে সেকেন্ডে নেই। সো উই নো 1 পিকো সেকেন্ড ইকুয়ালস টু হোয়াট? পিকো মানে তো 10 টু দি পাওয়ার -12, এতটুকু তো মনে আছে নাকি? মতখর শুনতেছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখন আমরা কিসে কনভার্ট করলাম? সেকেন্ডে কনভার্ট করলাম। এখন সেকেন্ড থেকে কিসে নিব? এখন আমরা সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নিব। সো তাহলে সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নেওয়ার জন্য কি হবে? 1 ন্যানো সেকেন্ডে কত সেকেন্ড? 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি করলাম? এই যে সেকেন্ড সেকেন্ড কাটা, পিকো সেকেন্ড কাটা, সো ফাইনালি ইউনিটটা কিসে থাকলো? ফাইনালি ইউনিটটা থাকলো ন্যানো সেকেন্ডে। সো তাহলে কি করলাম? পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। সো তাহলে ডিরেক্ট কনভার্সনে যদি কারো কোনো কনফিউশন থাকে, কখনো রিস্ক নিবা না, একদম এই ফর্মুলা অর এই কনভার্সন প্রসেসের মধ্যে চলে যাবে। এই কনভার্সন প্রসেসে ভুল যাওয়ার পসিবিলিটি অনেক কম, বুঝা গেছে? সো তাহলে এখানের জন্য বেসিক্যালি কাজটা কি? 15 ইনটু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -9। সো তাহলে বেসিক্যালি এখানে কাজটা কি? 15 ইনটু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। এই যে 10 টু দি পাওয়ার -9 উপরে আসলে কি হবে? 10 টু দি পাওয়ার +9। সো তাহলে -12 + 9 করলে কত হবে? -3। সো তাহলে ওই জিনিসটা। সো 15 ইনটু 10 টু দি পাওয়ার -3 ন্যানো সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। সো এত ন্যানো সেকেন্ড। বুঝা গেছে সবার এই কনভার্সন প্রসিডিওরটা? পড়শিয়া বুঝতেছো কি করছি? পড়শিয়া ইন্টারনেটে তো ল্যাগ খাইতেছে সবার। বাইরে কি বৃষ্টি পড়ে? যাবের দেখতে হবে দাঁড়ো। না ভাই, এখন দেখাইতেছে বৃষ্টি পড়তেছে না, ক্লাউডি আছে। কিন্তু ভাইয়া মাত্র কি আচ্ছা, সো এখন যেটা বলতেছি বারবার করে যে তোমাদের এই কনভার্সন প্রসেস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু বলা লাগবে আর কি, ওকে। সো এখন এখানের মধ্যে ফার্স্টে আমি দেখি যে অ্যাকচুয়ালি তোমরা বুঝতেছো নাকি, তো এটার জন্য আমাকে অ্যানসার দিবা মাইশারা, ওকে। সো মাইশারা এখানের জন্য বলো যে এখন আমি কনভার্ট করব কি? 15 পিকো সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করব। সো তাহলে কিভাবে করা যায়? পিকো সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ড তুমি এই প্রসেসে বলবা, এই যে এই প্রসেসে আমাকে বলবা, ওকে। সো এখন 15 পিকো সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডে নিব। সো ফার্স্টে পিকো থেকে কিসে নিব মাইশারা? সেকেন্ডে। সেকেন্ডে। সো কি মাল্টিপ্লাই করা লাগবে? উপরে কি আর নিচে কি? পরে 10 to the power -12 সেকেন্ড। উপরে 10 টু দি পাওয়ার -12 সেকেন্ড আর নিচে 1 পিকো সেকেন্ড।
ভেরি গুড। সো এখন এখানে পিকো সেকেন্ড থেকে সেকেন্ডে নিলাম, তো এখন সেকেন্ড থেকে কিসে নেওয়া লাগবে? মাইক্রো সেকেন্ডে নিতে হবে না? আইসা যাও। সিরিয়াসলি ভাই? আল্লাহ। আচ্ছা, এরপরে মাইশারা সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডে নেওয়ার জন্য কি করব? 10 to the power minus 6. No, 1 microsecond. 1 মাইক্রোসেকেন্ড ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেকেন্ড। কেন? বিকজ এই যে সেকেন্ড সেকেন্ড কাটাকাটি যাইতে হবে, পিকো সেকেন্ড কাটাকাটি যাইতে হবে, সো ফাইনালি ইউনিটটা যেন কিসে থাকে? মাইক্রো সেকেন্ডে থাকে। Second. সো সবাই কি বুঝতে পারতেছো প্রসিডিওরটা? সো এই প্রসেসে আমরা অলওয়েজ কনভার্সনের কাজটা করব যেন কোনো ভুল না যায়। ওকে, এগুলো এমনিতে যখন নাকি এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবা যে এইসব মাথাতেই ক্যালকুলেশন করে ফেলা যায়। হ্যাঁ, মাইন্ড ক্যালকুলেশনে করে ফেলা যায়, কিন্তু যতদিন না পর্যন্ত এরকম নিজের কনফিডেন্স গ্রো করতেছে ততদিন পর্যন্ত এরকম ভেঙে 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 করবা। ওকে, সো এর পরেরটার জন্য আমাকে এরকম গাইড করবা কে? কাব্য। ওকে, সো কাব্য বলবা 15 পিকো সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিব। সো কিভাবে করতে হবে? সো 15 পিকো সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিব। সো তাহলে ফার্স্টে কিসে কনভার্ট করতে হবে কাব্য? ফার্স্টে সেকেন্ডে কনভার্ট করতে হবে। হ্যাঁ, সো তাহলে উপরে কি নিচে কি? 10 to the power minus 12 second by 1 picosecond. ভেরি গুড। সো এরপরে সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিতে হবে। সো এটার জন্য কি করব? উপরে 10 to the power minus 3 millisecond আর নিচে 1 second. এটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, নাকি 1 মিলি সেকেন্ডে 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড হয়? ও 1 second, বুঝছি। তো তাহলে কি হবে? উপরে 1 millisecond হবে আর নিচে 10 to the power minus 3 second হবে। এই তো ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে কি হবে? পিকো সেকেন্ড কাটা, সেকেন্ড কাটা। সো তাহলে ফাইনাল ইউনিটটা কি থাকতেছে? মিলি সেকেন্ড। সো তাহলে দিস উইল বি 15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো তাহলে ফাইনালি কি আসে? 15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড। কি বলে? মিলি সেকেন্ড। বুঝা গেছে? সো এই প্রসেসটা আই হোপ এখন তোমাদেরকে দিয়ে সলভ করানোর পর তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। অলরাইট, সো এই প্রসেসে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস এমন কনভার্ট করা যায়। এই কনভার্সনে কারো কোনো কনফিউশন আছে পরের গুলাতে? যারা যারা ওয়ার্কশিট সলভ করছো, মত করার মাইশারা যে বলছিল যে তোমাদের প্রবলেম আছে কোনটার মধ্যে? ভাই লাস্টের দুইটা দেখাই লাস্টের গুলা ভাইয়া, লাস্টের গুলাতে প্রবলেম আছে। আচ্ছা, লাস্টের গুলাতে। সো তাহলে এই কনভার্সন গুলিতে তো কারো কোনো কনফিউশন নাই, তাই তো? এই কনভার্সন গুলিতে কারো কোনো কনফিউশন আছে এইসবে? না। এতক্ষণ যেগুলো দেখাইছে? সো তাহলে কনফিউশন না থাকলে আমরা লাস্টের গুলাতে যাই, দেখি কি আছে। সো এখন এখানের মধ্যে কি বলতেছে? সায়েন্টিফিক হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কি? যাবে? হাইপোথেসিস আর থিওরির মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবা? ডিফারেন্স বিটুইন হাইপোথেসিস এন্ড থিওরি। থিওরি টেস্ট করা যায়, হাইপোথেসিস টেস্ট করা যায় না। আই এম নট শিওর। এটা অ্যাকচুয়ালি এটা না, টেস্টের কাহিনী একটা আছে এখানের মধ্যে। ফার্স্টে কাজটা কি করে জানো নাহিফা? ফার্স্টে ব্যাপারটা এমন হয় যে ফার্স্টে ইউ মেক আ হাইপোথেসিস। ফার্স্টে কোনো কিছু একটা থিওরি হয় না। ওকে, whenever you propose something ওটা কি হবে? ফার্স্টে একটা সায়েন্টিফিক হাইপোথেসিস হবে। দেন ওই সায়েন্টিফিক হাইপোথেসিসটাকে বারবার আমরা চেক করে করে বা টেস্ট করে করে আর এক্সপেরিমেন্টালি যদি প্রুফ করতে পারি, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু আ থিওরি। যে যদি ওইটা ট্রু হয়, ওই হাইপোথেসিসটা যদি ট্রু হয়, দেন ইট উইল বি কনভার্টেড টু আ থিওরি। আর যদি ওইটা না হয়, হাইপোথেসিসটা যদি ফলস প্রমাণিত হয়, সো তাহলে পরে ওইটাকে আমরা ডিসকার্ড করে দেই। বুঝতে পারছো? এটা ল কি? তো তাহলে ল কি? ল হলো আমাদের নেচারে যেটা হয়,
ঠিক আছে, ওইটা হলো আমাদের থিওরি, অনেক দিন ধরে যেটা আমাদের কন্টিনিউড অবস্থায় আছেন, যেটা কখনো কি হয় নাই, ভুল প্রুফ করা যায় না। অনেক থিওরি এরকম আছে যে আগে থিওরি ছিল কিন্তু পরে যে ওটাকে কি করা হয়েছে, ডিসকার্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো তাহলে ল হলো এরকম ইউনিভার্সাল যেসব ফেনোমেনন গুলি যেগুলো আমাদের অলওয়েজ হইতেই থাকে, সো তাহলে ওইগুলাকে আমরা ল বলি। বুঝতে পারছো? যে থিওরি যেগুলা রিগোরাসলি চেক করার পরে ওগুলাকে আমরা ডিসকার্ড করতে পারি না, ওগুলাকে তখন আমরা ল হিসেবে কনসিডার করি। সো হাইপোথেসিস টু থিওরি এরপরে যায় লতে কনভার্ট হয়। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আমরা দেখি এ নাম্বারে কি বলতেছে। এ নাম্বারে বলতেছে লাইট ট্রাভেল স্লোয়ার ইন গ্লাস দেন ইন এয়ার। এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। এটা ট্রু। আমরা এটা কিভাবে টেস্ট করতে পারি? গ্লাস ব্লকের রিফ্র্যাকশন দিয়ে। গ্লাস ব্লকের ভিতর দিয়ে লাইটকে মুভ করায় দেখবো, ওইটাই। এরপরে এই জিনিসটা, লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। একদম ট্রু, একদম ট্রু। জীবনেও না। জীবনেও না? কেন? না মানে না, নলেজ থাকবে, এই জিনিস থাকবে না, যাবে না। আরে অনেক ডিপ। চুপ কর। আচ্ছা, তো তাহলে কষ্ট লাগতেছে। এই অনেক। জিনিসটা, আমি কাইন্ডা দেব এখন, শাট আপ। ঠিক আছে, তো তাহলে লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ নাকি না, ওই জিনিসটা দেখে এখানের মধ্যে মার্কস স্কিমে কি বলতেছে। একদম কাইটে দিছে একদম। সো লেটস সি এখানে মার্কস স্কিমে ওরা কি বলছে। ওকে, তো তাহলে দিস ইজ আ সাবজেক্টিভ স্টেটমেন্ট। এই যে ফার্স্টে তো এটা যে ইয়েস কেন ওয়ান কুড ডিভাইস অ্যান এক্সপেরিমেন্ট টু টেস্ট দ্য রিলেটিভ স্পিড অফ লাইট ইন ভেরিয়াস মিডিয়া। সো তাহলে দিস ইজ আ টেস্টেবল হাইপোথেসিস। আর লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, এটা না, কারণ এটা হলো একটা সাবজেক্টিভ স্টেটমেন্ট যে এক একজনের কাছে এক এক রকম লাগবে। সো তাহলে এটা টেস্ট করার কোনো ওয়ে নাই। ওকে, এই এরপর আমরা দেখি কি বলতেছে। এরপর বলতেছে all objects fall 4.9 meters during the first second after release in a vacuum। যে এখানের জন্য তোমাদের ফার্স্ট একটা জিনিস কনসিডার করতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এখন বলতেছে ফার্স্ট সেকেন্ডে ভ্যাকিউমে এতটুকু ডিসটেন্স পড়ে। সো আমরা এটা কি করতে পারি, h ইকুয়ালস টু কি ut প্লাস হাফ at স্কয়ার লেখা যায় না? সো এখন এখানে রিলিজ বা ড্রপ করা, সো তাহলে কি ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। সো ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় সো তাহলে ut এর ভ্যালুও 0 হবে। তো এখন এখানে h ইকুয়ালস টু কি আসে, হাফ ইনটু অ্যাসেলারেশনের ভ্যালু হলো 9.8 আর টাইমের ভ্যালু হলো 1 সেকেন্ড। সো তাহলে 9.8 ডিভাইডেড বাই 2 করলে কত হবে, 4.9 মিটার। সো তাহলে এই জিনিসটা কি হবে, ট্রু নাকি ফলস? তবে সি নাম্বার, ট্রু ট্রু। all objects fall 4.9 meter during the first second after release in a vacuum. This is true. Okay, এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে যে কি শো করলাম, যে ভ্যাকিউমে তো আমাদের কোন এয়ার রেজিস্ট্যান্সের কোনো কাহিনী নাই। ওকে, সো তাহলে ভ্যাকিউমে এখানের মধ্যে কি হবে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। নরমালি ও লেভেলসে তোমরা 10 পড়ে আসো, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হলো 9.8। হ্যাঁ, যেটা তোমরা বড় যখন হবে এ লেভেলসে উঠলে পরে তখন পাবা। যেরকম এখন এই যে জাবের আর শোয়েব তো অলরেডি এটা পড়তেছে। সো এখন এখানের জন্য ভ্যালুটা কত আসে, 4.9। তো তাহলে এটা হবে ট্রু। এরপরে ডি নাম্বার, ডি নাম্বারের এটার অ্যানসার কে বলবো, এটা কাকে জিজ্ঞাসা করা যায়, নাহিফা বলো। The universe is filled with tiny particles called hypotons which have no mass, no charge and no known form of interaction with ordinary matter। কোনো ম্যাস নাই, কোনো চার্জ নাই, কোনো অর্ডিনারি ম্যাটারের সাথে ইন্টারঅ্যাকশন হয় না। এখন এটা কি আমাদের টেস্টেবল হাইপোথিসিস নাকি না? কেন না না,
কেন? কারণ মানে কোনো ভিজিবিলিটি নাই বা কোনো এভিডেন্স নাই দ্যাট ইজ এটা এক্সিস্ট করে। ওই তো আর এইটাই, লাইক মেনশন করে দিছে যে মাস নাই, চার্জ নাই, ইন্টারঅ্যাকশন নাই, তো প্রুফ করা যায় না, ওই তো এই জিনিসটাই টেস্টও যে করা যায় না। যখন নাকি কোনো ছেলে বলবে যে তোমার জন্য মরে যাবে, এই করবে ওই করবে, তো তাহলে ওখানের মধ্যে কোনো প্রুফ থাকবে না, বুঝছো? অ্যাটাক দাও কেন তুমি, আশ্চর্য তো। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে ফার্স্টে হলো ইয়েস, সি নাম্বারেরটা, যে দিস ইজ আ স্টেটমেন্ট দ্যাট ক্যান বি টেস্টেড এন্ড ইফ কন্ট্রাডিক্টেড বাই মেজারমেন্টস ফলসিফাইড, যে যদি আমরা মেজারমেন্ট করে দেখি যে ভুল প্রমাণ করা যায়, সো তাহলে এটাকে আমরা ফলস বলতে পারবো। আর কি, এটাকে আমরা টেস্ট করতে পারতেছি বেসিক্যালি, যে 4.9 মিটার অ্যাকচুয়ালি ফল করে না কিনা। আর এখানের মধ্যে নো হাইপোটনের ওই কাহিনী বাদ, কেন? আনলেস দেয়ার ইজ সাম ওয়ে দ্যাট দ্য হাইপোটনস এক্সিস্টেন্স ক্যান বি ডিটেক্টেড, এটা ছাড়া তো আমরা এটা বলতে পারবো না। ওকে, সো এরপরে আমরা দেখি কি বলতেছে ই নাম্বারে, সরি এখন ই নাম্বারে কি বলতেছে, ভ্যানিলা টেস্ট বেটার দেন চকলেট, সো এটা কি ট্রু নাকি ফলস? নো 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 নো, Sir, all lives True. matter. ফলস। ট্রু। বাংলাদেশে সম্ভব হয় না। ডিপেন্ড করে কিসের সাথে খাইতেছ। না, দুইটাই সরি, যে কোনোখানের ভ্যানিলা বাজে, ভ্যানিলা বলে বাজ। তো টেস্ট বাড নষ্ট। এই যে বুঝাই যাইতেছে কেন এটা না। তো এটা তো টেস্টেবল হ্যাঁ, না, এটা ঠিক আসলে আছে? টেস্টেবল। তো তাহলে এটা কি, এটা হলো একটা We সাবজেক্টিভ want ম্যাটার, justice. তো তাহলে এরকম ঝগড়া লেগে যাবে আর কি, বুঝা গেছে? আচ্ছা, তো তাহলে দিস ইজ নট আ টেস্টেবল হাইপোথেসিস বিকজ দিস ইজ আ সাবজেক্টিভ ম্যাটার। না, এরপরে টেস্টেবল তো। ওইটা তো তুমি টেস্ট করে তোমার মোটেও কথা বলবা, টেস্টেবল না, মাইর আরেকজন খাবে। টেস্ট করে আরেকটা কথা বলবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে এরপরে দ্য মেজরিটি অফ আমেরিকানস প্রেফার ভ্যানিলা টু চকলেট, এটা কি টেস্টেবল নাকি না? হ্যাঁ, টেস্টেবল। মতখর এটা বলো তো দেখি, এফ নাম্বারটা, মেজরিটি অফ দ্য আমেরিকানস প্রেফার ভ্যানিলা টু চকলেট, এটা কি টেস্ট করা পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে? কিভাবে পসিবল? আমেরিকানসদের ওপিনিয়ন জিজ্ঞেস করব। ওই তো সবগুলারে নিয়ে আইসক্রিম ধরে খাওয়ায় ওদের কাছ থেকে অপিনিয়ন নেওয়া লাগবে যে ওর কাছে কোনটা ভাল লাগতেছে, যে ওরা কি নাইভার দলে নাকি আনিকার দলে। আমার দলে যেগুলো আমার দলে নাই ওগুলা টেস্ট বাড নষ্ট, ওগুলো বলে লাভ নাই। ওই তোর তো এই- টেস্ট বাদ আচ্ছা, টেস্ট বাড ঠিকই আছে। তো তাহলে এখানের মধ্যে কি, যে এটা হলো নো বিকজ দিস ইজ আ সাবজেক্টিভ ম্যাটার, আর এখানে ইয়েস, যে আ সার্ভে ক্যান বি পারফর্ম টু সাপোর্ট অর ডিসপ্রুভ দ্য স্টেটমেন্ট টু উইদিন আ সার্টেন লেভেল অফ সার্টেনটি। এই জিনিসটা তোমরা যদি S2 পড়ো, এ লেভেলসে উঠে স্ট্যাটিস্টিক্স মডিউল 2 পড়ো, ওখানের মধ্যে পাবা যে হাইপোথেসিস টেস্টিং। আচ্ছা, সো তাহলে আমরা যেখানের মধ্যে ছিলাম এখানে শেষ করে ফেলি তাড়াতাড়ি, একটু পরে আবার A2 ক্লাস আছে, A2 ক্লাসের ওদেরকে টাইম দেওয়া লাগবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এরপরে এই হাইপোথেসিস টেস্টিং এর গ্রাফ লাস্ট, বুঝাবা না আজকে? হ্যাঁ গ্রাফ বুঝাবো, ওই A2 ওদেরকে তোমাদের ব্যাচের সাথে ঢুকায়, এরপর ওরা শুধু দেখতে থাকবে, সমস্যা নাই। আর A2 ওরা এমনিতেও আরো পরে জয়েন করে নরমালি। সো ফার্স্টে আমরা এখানে আজকে তো টাইম নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তোমাদের এরপরে কোনো ক্লাস টাস আছে? তোমাদের তো বলতে গেলে ম্যাথ ক্লাস ছাড়া আর কোনো ক্লাস হয়? অ্যাকাউন্টিং মনে হয় মাঝে মাঝে। আর কি কি ক্লাস হয় তোমাদের মাইশারা? বায়ো হয়, বায়ো হয়। বায়ো তো তোমাদের ইয়েতে এখন তো এএস এর জিনিসও করা, যে 2 দিন ও লেভেলস এর জিনিস করা, একদিন এএস এর জিনিস করা, এমন না নাকি? এখন চেঞ্জ করে ফেলছে, এখন যারা এস আচ্ছা। ওরা জাস্ট এএসই করবে। ও আচ্ছা, তাহলে তো ভালো। ঠিক আছে, তাহলে তো এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। লেটস সি এখানের মধ্যে কি বলতেছে। আচ্ছা, এই S2 বই বের করলাম, যে এগুলো তোমরা ফার্দার নিবা, কে কে কেউ নিবা? যাবে নিলে হবে,
তুমি কি ফার্স্টে জানতাম যতটুকু। তুমি কি ফার্স্ট সেটিং এ 6টা ইউনিট দিয়ে দিবা নাকি? যে সেটাই তো করতে হবে। ওই তো এটাই যে P1 P2 P3 P4 M1 S1 এটা দিয়ে দেওয়ার পর এর পরের সিটিং এ যায় তুমি ফার্দারের জিনিসগুলো পড়বা। বুঝতে পারছো? সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা দেখি, পরের কোশ্চেন। আচ্ছা পেন কোথায় রাখলাম? পাইছি। সো এখন এখানের মধ্যে জি নাম্বারে বলতেছে কি অল হিউম্যান অ্যাকশনস এন্ড চয়েসেস আর প্রিডেস্টিন, যে সবকিছু আল্লাহ লিখে রাখছে, কার কার সাথে বিয়ে হবে, কার হায়াত কত, সবকিছু আল্লাহর হাতে। তো এখন এগুলা কি প্রিডেস্টিনড নাকি না? কাব্য? হ্যাঁ কিন্তু এটা এখানে না মানে ডিবেটেবল লেখা রাখছে, মানে নো লিখছে দেন লাইক ব্র্যাকেটে ডিবেটেবল লেখা রাখছে বিকজ আই ডোন্ট রিয়েলি নো। আই মিন ওই তো এটা কোনটা প্রুভ করে? সবকিছু তো না, সবকিছু তো এখানের মধ্যে আসলে ইয়ে করা পসিবল না। এটা তো হিউম্যান অ্যাকশন, এটা নিজের চিন্তা শক্তির উপর। আর নাইলে পরে তো আমরা জীবনে কোনো গুনাহ করতাম নাইফা? করতাম না। করতাম। যে সবকিছু যদি আল্লাহর পথেই চলতো, সবকিছু যদি ওরকম প্রিডেস্টিন সবকিছু থাকতো, সো তাইলে পরে তো আমরা আর গুনাহ করতাম না। সো তাইলে পরে আমাদের অ্যাকচুয়ালি কি নিজেদের এরকম বুদ্ধি শক্তি দিছে এর জন্য যেন আমরা নিজেরা ঠিকটা যাই না, এরপর আমরা ঠিকমতো ফলো করতেছি নাকি শয়তানের কথায় চলতেছি। ঠিক আছে? সো তাহলে এই জিনিসটা হলো নো, দেয়ার ইজ নো পসিবল টেস্ট দ্যাট কুড বি পারফর্ম দ্যাট মাইট ডিসপ্রুভ দ্য স্টেটমেন্ট। ওকে, সো তাহলে এখানের মধ্যে এই জিনিসটা টেস্টেবল না। সো এখন এরপরে দেখে ওয়ার্কশিটের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলতেছে? ইমাজিন that you are living long ago, oh my god, and you are having a discussion about the shape of the world with your colleagues. Devise a simple test or experiment that you could perform or to test either support or disprove one of the following hypotheses. A1, the surface of the earth is an infinite flat plane, or the surface of the earth is nearly spherical. So তাহলে তুমি কিভাবে এক্সপেরিমেন্ট ডিভাইস করতে পারবা? এটা তো জেনারেল নলেজ যে আর্থ কি অ্যাকচুয়ালি ফ্ল্যাট নাকি রাউন্ড। সো এখন এটা কিভাবে কে ফ্ল্যাট বলছে? ফ্ল্যাট আর্থ থিওরিস্ট কেউ আসো আমার স্টুডেন্টের মধ্যে যে কেউ বিলিভ করো যে আর্থ হলো ফ্ল্যাট? আর্থ ডোনাট ডোনাট। কোশিয়া বলো তো কিভাবে করে তুমি এই এক্সপেরিমেন্টটা ডিভাইস করতে পারো? কোশিয়া? আমি কেন? ও তো অনেকজনকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, এখন তুমি এটা বলো দেখি। দাও ভাবতে দাও কোশ্চেনটা পড়ে নি। তুমি না পুরোটা সলভ করছো বলছো? চাপাবাজ। আচ্ছা, সো তাহলে এটা প্রথমটা তাইলে ইয়ে বলো, মাইশারা বলো তো কিভাবে করা যায় এটা? এটা পারি না এটা। এটা পারো নাই? মতখর? আচ্ছা, ফার্স্ট অফ অল যে আমাদের আর্থ যে একটা রাউন্ড শেপের কিছু, ওই জিনিসটা কিভাবে করে ফার্স্টে ইয়ে করছে? যে আগে মেইন মোড অফ ট্রান্সপোর্ট কি ছিল? মানুষ জাহাজে করে যাইতো না? জাহাজে করে বা নৌকায় করে এরকম ট্রাভেলিং এর কাজটা করতো। তো তাহলে যখন নাকি ওরকম হরাইজনের দিকে তাকায়, হ্যাঁ, মানুষজন যখন নাকি হরাইজনের দিকে তাকায় তো তখন কি করে? তখন ফার্স্টে আমাদের বোটের বা শিপের লোয়ার পার্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। দেন আস্তে 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 যে ম্যাস্ট থাকে না একটা শিপের যেরকম উঁচা, যে তো তাহলে ওই টাওয়ারের মতো ওই জিনিসটা আস্তে 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 কি করে, তার হাইটটা কমতে কমতে এরপর সে হরাইজনে হারায় যায়। সো তাহলে যদি আর্থ অ্যাকচুয়ালি ফ্ল্যাট হইতো, সো তাহলে আমাদের ভিউ পয়েন্টটা অলওয়েজ কি থাকতো? হরাইজন্টাল থাকতো না? সো তাহলে অলওয়েজ আমরা কি দেখতাম? এট আ টাইম ওরকম মনে করো দেখতেছি পুরাটা জিনিস একদম সেম হাইটে আছে, অনেক দূরে চলে যাওয়ার পর আমাদের আইসাইটের বাইরে চলে যাওয়ার পর এরপরে একসাথে পুরাটা ভ্যানিশ হয়ে যেত। কিন্তু কি হয়,
কিন্তু হয় যে ফার্স্টে লোয়ার পার্টটা চলে যায়, দেন আস্তে আস্তে আমাদের ম্যাস্টের পার্টটা যে উপরে টাওয়ার টাইপের পার্টটা আস্তে আস্তে করে নিচের দিকে যাইতে থাকে। সো তাহলে ওখান থেকে আমাদের বলা যায় কি যে অ্যাকচুয়ালি আর্থ ইজ, ভাইয়া লাস্টের পার্টটা বুঝি নাই। এখানের মধ্যে জিনিসটা দেখো এরকম যে তুমি এরকম তাকায় আছো, হ্যাঁ, এটা হলো হরাইজনের এদিকে। তো এখন বোর্ডটা এরকম তোমার থেকে চলে যাচ্ছে দূরে। তো এখন বোটের তো এরকম ম্যাস্ট আছে, তাই না? এমন একটা উঁচা যে ম্যাস্টটা থাকে বোটের ও শিপের উপরে টাওয়ারের মতো যেটা। তো এখন ফার্স্টে কি করে শিপের লোয়ার পার্টটা, হ্যাঁ, যে ফার্স্টে কি করে যে মনে করে এটা হলো শিপ। তো এখন শিপটা নরমালি এরকম তোমার কাছ থেকে দূরে যাইতেছে, পুরাটা অ্যাজ আ হোল কি করবে, দূরে যাওয়ার কথা। যদি আর্থ ফ্ল্যাট হয় তাহলে পুরাটা অ্যাজ আ হোল কি করবে, তোমার কাছ থেকে দূরে যাবে। কিন্তু ব্যাপারটা কি হয়, যত তুমি এরকম হরাইজনের দিকে তাকায় থাকো তত কি হবে, জিনিসটা এরকম লোয়ার পার্টটা আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যে লোয়ার পার্টটা তুমি ফার্স্টে আর দেখতে পাও না, দেন আস্তে 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 কি হবে, ওই টপ পার্টটা যেটা এতক্ষণ ভিজিবল ছিল টপ পার্টটা আস্তে করে কি হয়ে যায়, হরাইজনে হারায় যায়। সো তাহলে বেসিক্যালি কি হইতেছে, বেসিক্যালি আমাদের একটা কিছু যে নিচে নিচে মুভ করতেছে, নিচে মুভ করার ব্যাপারটার সময় কি হবে, লোয়ার পার্টটা আগে নিচে নেমে যাবে, এরপরে আপার পার্টটা কি থাকবে উপরের দিকে ভিজিবল থাকবে। এই জিনিসটা তোমাদেরকে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব গ্রুপের মধ্যে, হ্যাঁ। তো ওখানের মধ্যে থেকে দেখতে পারবা যে ফ্ল্যাট আর্থের যে থিওরিটা ওইটা কিভাবে করে ডিবাঙ্ক করা যায়। ওকে, তো তাহলে ফ্ল্যাট আর্থ থিওরি যেটা ডিবাঙ্ক করার ওয়ে, ডিবাঙ্কিং ফ্ল্যাট আর্থ থিওরি, সো ওই জিনিসটা আমরা দেখব, হ্যাঁ। এটা আমরা ভিডিওটা লিংক দিয়ে দিব, তোমরা ওখানে থেকে দেখতে পারবা। সো এই দুইটা এক্সপেরিমেন্ট, যে এখানের মধ্যে আরেকটা কি বলতেছে যে ফর আ বিগার চ্যালেঞ্জ সিমিলারলি ডিভাইস আ টেস্ট ফর ইচ অফ দ্য ফলোইং, যে টু সায়েন্টিফিক হাইপোথেসিস, যে থট কোশ্চেন, যে নিজে এটা অনেক বেশি চিন্তা করে এমন কাজ করা লাগবে। কি জিনিস, যে হাউ ডু উই ইভেন নো টুডে উইথ মডার্ন টেকনোলজি হোয়াট দে আর ট্রু, যে আর্থটা যে স্পিন করতেছে নাকি, আর আরেকটা কি, the earth orbits the sun not the other way around। সো তাহলে এই এক্সপেরিমেন্ট গুলো আমরা কিভাবে করে ডিভাইস করতে পারি, এই জিনিসটা আমাদের এক্সপেরিমেন্টালি বলতে বলছে। সো তাহলে এগুলাকে তোমরা নিজেরা ফার্স্টে চিন্তা করছো, দেন পারো না একজনও, যাবের পারছো? আমি পারছি ভাইয়া, মানে চিন্তা করছি, অ্যান্সার ঠিক নেই যায় না। আচ্ছা বলো শুনি। লাইক যদি ধরো একটা গিম্বল নেই, আর ধরো একটা অটো রোটেটিং ক্যামেরা নেই, আর কোন স্টারের কনস্টেলেশন বা স্টারের মধ্যে ধরো ফোকাস করে রাখি, একদম লক করে রাখি, হ্যাঁ ধরো, হ্যাঁ, তো দেন ওইটা তো নিজে নিজে রোটেট করবে না, হ্যাঁ, ওই স্টারের সাথে স্টার তো আর মুভ করবে না, আর তো দেখবে মুভ করতেছে, আর ওইটা তো আছে। ল্যান্ড দিতে দাঁড়াও 1 মিনিট, দেখা যাবে। দাঁড়াও 1 মিনিট, তোমাদের এ টুর বড় ভাইয়াপুদেরকে বলতেছে অ্যাড হইতে, যে এগুলা তো ইন্টারেস্টিং জিনিস, এগুলা ওরা ও না জানতে পারে অনেকজন। আচ্ছা, সো তাহলে তুমি কি বললা যে ফার্স্ট একটা গিম্বাল নিবা, গিম্বাল নিয়ে পরে ওটাকে কি করবা, কোন একটা স্টারের ওর সাথে কি করবা, লক করে দিবা নাকি? হ্যাঁ, সো তাহলে ওটাকে লক করে দেওয়ার পর যে স্টারটা তো তার পজিশনটা, স্টার যে পজিশন চেঞ্জ করে না এমন না, স্টারও পজিশন চেঞ্জ করে, কিন্তু আর্থ যত রেটে রোটেট করে তার থেকে অনেক 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 কম রেটে। তো তাহলে তোমার হ্যাঁ। বেসিক্যালি আইডিয়াটা হলো এরকম যে গিম্বালটা যদি এমন করে লক করা থাকে, সো ইভেন্চুয়ালি কি হবে, আর্থ স্পিন করতে করতে স্টারটার দিকে পয়েন্ট করার জন্য গিম্বাল উইল রোটেট। সো তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আর্থ কি করতেছে, স্পিন করতেছে, এটা তাই না? হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং জিনিস চিন্তা করে বের করছো, ভালো কথা। এরপরে এই জিনিসটা যে the earth orbits the sun and not the other way around, এই জিনিসটা কেউ চিন্তা করে বের করছো যে কিভাবে এক্সপেরিমেন্টটা ডিভাইস করা যায়? যে এক্লিপস, মুনের এক্লিপস দেখে কেমনে জানি করে না। কি কি? আর্থের এক সাইড কি বলি, সানের এক সাইড দেখা যায় অলওয়েজ নাকি?
সানের এক সাইড দেখা যায় অলওয়েজ, এটা না। না, না না, সান তো রোটেট করে। মুনের অলওয়েজ একটা সাইড দেখি। তো তাহলে কি করা যায় জাবের? সবাই একটু ফার্স্ট এটা চিন্তা করো যে অ্যাকচুয়ালি কিভাবে করে আমরা এক্সপেরিমেন্টটা ডিভাইস করতে পারি। নাইফা বলতে পারবা? খুঁজে পাচ্ছি না কিছু। এখানের মধ্যে তোমাদের এই জিনিসটা বড় হইলে কি এটা অ্যাকচুয়ালি তোমাদের জিওগ্রাফি টিচারের এক্সপ্লেন করার কথা। হ্যাঁ, যে আমাদের গ্লোবাল উইন্ড প্যাটার্ন দেখতে কেমন জানো? আমাদের আর্থের ওভারঅল গ্লোবাল উইন্ড প্যাটার্ন দেখতে কেমন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এখানের মধ্যে ব্যাপারটা কি হয় যে ফার্স্ট অফ অল উই নো যে আমাদের ইকুয়েটরে, হ্যাঁ, আমাদের ইকুয়েটরে কি হয়, ইকুয়েটরে আমাদের সানলাইটটা একদম ডিরেক্টলি পড়ে, তাই না? ইকুয়েটরে আমাদের সানলাইটটা একদম ডিরেক্টলি পড়ে, যার জন্য ইকুয়েটরে আমাদের কি ওয়ার্ল্ডের যতগুলা ডেজার্ট আছে ম্যাক্সিমাম ডেজার্ট আমাদের কি এই ইকুয়েটর রিজিয়নে, এই ইকুয়েটোরিয়াল রিজিয়নের মধ্যে আমাদের ডেজার্ট গুলি সবগুলো ফর্ম করে। আর এই পোলস গুলার কাছাকাছি পোলের এখানের মধ্যে কি হয়, এই পোলের এখানের মধ্যে আমাদের আইস ক্যাপ জমা হয়ে থাকে না, যে এখানের মধ্যে আমাদের অ্যান্টার্কটিকা আর আর্কটিক সার্কেল যেটা। সো তাহলে ওগুলা জায়গার মধ্যে কি, ওগুলা জায়গার মধ্যে বরফ জমে থাকে না সব জায়গায় মাইশারা? তো তাহলে এগুলা জায়গাতে বরফ যে জমে থাকে এটা রিজনটা কি? বিকজ এই জায়গাগুলিতে অনেক ঠান্ডা, তাই না? আর ইকুয়েটরের এখানের মধ্যে কি অনেক গরম থাকে, বিকজ সানলাইটটা ডিরেক্টলি আমাদের ইকুয়েটরের মধ্যে পড়ে, আর ওখানের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে পড়ে, যার জন্য আমাদের সানলাইটটা অনেক কম পায় তারা। ঠিক আছে? সো এখন এখানের মধ্যে ইন্টারেস্টিং জিনিসটা কি হয়, আমরা কি জানি কনভেকশন কারেন্ট পড়ছি না আমরা সবাই? কনভেকশন কারেন্ট তো জানি যে কনভেকশন ইজ আ প্রসেস থ্রু হুইচ হিট এনার্জি ইজ সার্কুলেটেড, তাই না? সো এখন এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, যে এখানে আমাদের টেম্পারেচার হলো বেশি, তো তাহলে এইখানে ইকুয়েটরে যে এয়ার গুলা থাকে, উইন্ড থাকে, এই ইকুয়েটরের এয়ারটাকে হিট আপ করে কি করবে, ইকুয়েটরের এয়ারটাকে হিট আপ করে আমাদের উপরের দিকে নিয়ে যাবে, যে পোলার রিজিয়নে, যে ইকুয়েটরের এয়ারটা হিট আপ হয়ে কি করবে, কোল্ডার রিজিয়নের দিকে যাইতে চাবে না, যে হটার এয়ার কোন দিকে যাইতে চায়, কোল্ডার রিজিয়নের দিকে যাইতে চায়, তাই তো? তো তাহলে ইকুয়েটরের হিট পেয়ে তারা কি করবে, এয়ার নিচে আর উপরে যায়। তো এখন এখানের মধ্যে কি হয়, এখন এখানের মধ্যে দেখা গেছে যে আমাদের ইকুয়েটরের এই জায়গায়, হ্যাঁ, ইকুয়েটরের উপরে আর ইকুয়েটরের নিচে আমাদের জিনিসটা কেমন ভাবে স্পিন করে, এই জিনিসটাকে বলে কোরিওলিস ইফেক্ট। হ্যাঁ, এখানের মধ্যে জিনিসটা কি হয়, তুমি কোন একটা কিছুকে থ্রো করতেছো টুয়ার্ডস নর্থ, হ্যাঁ, তুমি টুয়ার্ডস নর্থ কোন একটা কিছু থ্রো করতেছো। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে এটা কিভাবে শো করা যায়, দাঁড়াও, যে মনে করো এটা হলো একটা তোমার প্লেন, হ্যাঁ, তো তুমি এখন কি করতেছো, তুমি একটা কিছু এটার দিকে থ্রো করবা। তো তুমি একটা কিছু এটার দিকে থ্রো করতে সময় তোমার যে তুমি যে জিনিসটা থ্রো করছো এটা স্ট্রেট লাইনে মুভ করতেছে, কিন্তু যার দিকে থ্রো করতেছো সে যদি নিজে কি করে, রোটেট করে, তো তাহলে তুমি ইনিশিয়ালি যে টার্গেটটা করছিলা তুমি কি ওই টার্গেটে হিট করতে পারবা? না। বুঝতেছো কি বলতেছি, যে তুমি একটা সার্টেন টার্গেট ঠিক করে এখানের মধ্যে থ্রো করছিলা, এখন সে কি করতেছে, সে এটা কন্টিনিউয়াসলি এরকম রোটেট করতেছে, সো তাহলে তোমার পজিশনটা কি হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি হইতেছে, এখানের মধ্যে বেসিক কাজটা হইতেছে যে যখন নাকি আমরা কি করি, যখন নাকি এই উইন্ড, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে ড্র করি, যে মনে করো এই ব্লু কালারের, কি বলে, ব্লু কালার দিয়ে ড্র করে দেখায়, যে মনে করো এই ব্লু কালারের এই উইন্ডটা অর হিটেড এয়ারটা নর্থ পোলের দিকে যাইতেছিল, কিন্তু আমাদের দেখা যায় কি আমাদের ইকুয়েটরের উপরের সাইডে এয়ার নর্থ ইস্টার্ন ডিরেকশনে ফ্লো করে। হ্যাঁ, ইকুয়েটরের উপরে এয়ার কোন দিকে ফ্লো করে, নর্থ ইস্টার্ন ডিরেকশনে।
এই জিনিসটা একটু কমপ্লেক্স, এটা তোমরা আরেকটু যখন বড় হবা তখন ওখানের মধ্যে তোমাদের কোরিওলিস ইফেক্টের আইডিয়াটা আসবে। এখানে কোরিওলিস ইফেক্টেরও একটা ভিডিও তোমাদেরকে দিব, হ্যাঁ, কোরিওলিস ইফেক্টেরও একটা ভিডিও তোমাদেরকে দিব। এগুলো আউট অফ সিলেবাস জিনিস, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি জেনারেল নলেজের মতো। এগুলো তোমরা দেখবা যে কখনো কি 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 কেউ কি কিছু বলতেছো? নর্থ ইস্টে যদি ফ্লো করে তাহলে তো ফ্রিজের জন্য কখনো পৌঁছাবেই না এয়ারটা। না, ওইটা কখনো পৌঁছাবে না। সো তাহলে ইন অর্ডার টু রিচ দা নর্থ পোল তোমার কি করা লাগবে? এই ডিরেকশনে থ্রো করা লাগবে। সো তাহলে এটা যেন কি করে আর্থের রোটেশনের জন্য এরকম ঘুরে নর্থ পোলে যায় হিট করতে পারে, বুঝছো? এই ফ্লো জিনিসটা আরো করবো কিভাবে ওভাবে? যখন মধ্যে কি বলতেছো জাবের? কি বললাম? আচ্ছা, কেউ কিছু একটা বলতেছিল মনে হয়। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কোরিওলিস ইফেক্টের জন্য কি হয় যে when the wind blows from equator to the north pole, এটা কি করে অ্যাকচুয়ালি টুয়ার্ডস রাইট এরকম বেন্ড করে, হ্যাঁ। তো তাহলে এই বেন্ডিংটা আমরা কি দিয়ে এক্সপ্লেইন করতে পারি? এয়ার তো আর আমাদের গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই, আছে? এয়ার তো আমাদের গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই। সো তাহলে এয়ার তো নিজে কি করতেছিল? নর্থ পোলের দিকে জার্নি শুরু করছিল, কিন্তু নর্থ পোলের দিকে জার্নি শুরু করছে ভালো কথা। মনে করো বাংলাদেশের বরাবর উপরে কি আছে ম্যাপে? বাংলাদেশের বরাবর নর্থে ফার্স্টে ইন্ডিয়ার মেঘালয়, মেঘালয় পার করলে এর উপরে কি? এর নর্থে কি? এর নর্থে হলো ভুটান, এরপরে চায়না, চায়না, নেপাল, চায়না। তিবেত, যেটা তিবেত প্লেটু যেটা ওইটা। তো এরপরে চায়নার ওই পার্ট, এরপরে উপরে উঠলে রাশিয়া, হ্যাঁ। তো এখন বাংলাদেশ থেকে যখন নাকি কোন একটা এরকম উইন্ড এরকম হিট আপ করে যাবে, তো তখন দেখা যাবে কি বাংলাদেশের উইন্ড অ্যাকচুয়ালি কোন জায়গায় যায় পৌঁছায়? ওই জায়গায় যায় আমাদের উপরে চায়নার যেই জায়গায় যাওয়ার কথা তার থেকে আরো ইস্টার্ন সাইডে যায় আমাদের উইন্ডটা হিট করে, ঠিক আছে? তো তাহলে এগুলা জিনিস আরো কমপ্লেক্স, এগুলো আরো বড় হইলে পরে দেখবে। এগুলো এখন এখানের মধ্যে এক্সপ্লেন করলে পরে তোমাদের বুঝার পসিবিলিটি কম, হ্যাঁ। তোমাদের এটা ফার্স্টে ওই ভিডিওটা দিব, ভিডিওটা দেখার পর দেন তোমাদের কয়টা আইডিয়া ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি আর্থের স্পিনের হাইপোথেসিস কিভাবে করে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা গেল, এটা হলো আর্থের স্পিনের ব্যাপার। আর আর্থ যে সানের অ্যাবাউটে রোটেট করতেছে নাকি না, এই জিনিসটা আমরা কিভাবে করে ঠিক করতে পারি? এখানের মধ্যে দেখে ওরা মার্কসিমের মধ্যে কি বলছে, এই যে এখানের মধ্যে কোরিওলিস ইফেক্টের কথা এখানের মধ্যে বলছেন। হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা, এর আগে ডিবাঙ্কিং ফ্ল্যাট আর্থ থিওরিটা দেখছিলাম, এটা কি অ্যাকচুয়ালি? ওইটা ওইটা এক্সপ্লেইন করে না, ওইটা বলছে যে ওইটা একটা ভিডিও দিব আর কি, যে ফ্ল্যাট আর্থের থিওরি ওইটা আমরা যে কিভাবে করে ডিবাঙ্ক করতে পারি আর কি, ওই জিনিসটার একটা আইডিয়া বলতেছিলাম যে শিপের এই যে then ship should disappear over the horizon bottom first and mid last, যে ফার্স্টে লোয়ার পার্টটা ডিসঅ্যাপিয়ার করে দেন মাস্ট যে উপরের পার্টটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়, ঠিক আছে? ওই জিনিসটা ভিডিওটা দেখলে পরে তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। আর এখানের মধ্যে লাস্টে কি যে if the earth were not orbiting the sun we would need a new explanation for the annual cycle of parallax motion nearest to the nearest star, যে আমরা প্যারালেক্স মেথড ইউজ করে নিয়ারেস্ট স্টার গুলার জন্য কি করি? ডিসটেন্স বের করি না? যে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমরা অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড কতগুলি ভিডিও দেখছিলাম না, আউট অফ সিলেবাস কতগুলি ভিডিও, যে ওখানের মধ্যে ডিসটেন্স মেজারমেন্টের একটা কাহিনী বলছিল যে প্যারালেক্স মেথড দিয়ে আমরা কি করতে পারি? ডিসটেন্স বের করতে পারি। এটাই যে মাসনাতরা যে এখন ইউনিট 5 পড়বে, ইউনিট 5 এর মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স এর চ্যাপ্টারের মধ্যে ওরা পাবে, হ্যাঁ। যে ইউনিট 5 এর অ্যাস্ট্রোফিজিক্স এখানের মধ্যে দেখাই, যে A2 বুক, দেখছো এগুলো ছবি কত সুন্দর না? আচ্ছা, তো তাহলে স্যার এই ছবিগুলা তো আপনার
মানে অ্যাকচুয়াল না, তাই না? এগুলো কয়টা ছবি এরকম এমনিতে ইমাজিন করে করে এমন থিওরিটিক্যাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হলো এই প্যারালেক্স মেথড, যেটা দিয়ে ডিসটেন্স বের করা যায় স্টারের, বুঝছো? এই যে ট্রিগোনোমেট্রিক প্যারালেক্স, এই মেথড ইউজ করে স্টারের ডিসটেন্স কত এইসব জিনিস বের করা যায়। এরকম ম্যাথমেটিক্স আছে। পারসেক নামের একটা ইউনিট পাবা তোমরা বড় হলে, যে পারসেক, এটা হলো ডিসটেন্সের একটা ইউনিট, যে 1 পারসেক ইকুয়ালস টু 3.27 লাইট ইয়ার। তো এরকম অ্যাস্ট্রোনমিক্যাল ডিসটেন্স অনেক বড় দেখে ওখানে আমরা মিটার ডিসটেন্সটা ইউজ করি না, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা ছিল তোমাদের ওই ওয়ার্কশিটের সলিউশন। এখন আমরা ফার্স্ট একটা ছোট জিনিস দেখে নিব ফার্স্টে গ্রাফের জন্য। হ্যাঁ কাব্য, ফার্স্টে আমরা গ্রাফের এক্সপ্লেনেশনের জন্য একটা ফার্স্টে অ্যানিমেশন দেখব। ওকে, সো তাহলে স্ক্রিন এখানের মধ্যে চেঞ্জ করতেছি, 1 মিনিট। ওকে, সো এখন সবাই দেখতে পাইতেছো দা মুভিং ম্যান লেখা যে একটা উইন্ডো আছে, যে একটা ম্যান এই যে স্যুট পরে যে ওইদিকে তাকায় আছে, সবাই দেখতে পাইতেছো? হ্যাঁ। ওকে, সো এখন এখানের জন্য দেখো এটাই যাই, যে এখানে আমি যদি ফার্স্টে দেই যে একটা অবজেক্ট কি আছে, একটা অবজেক্ট 0 মিটার পার সেকেন্ডে মুভ করবে। সো 0 মিটার পার সেকেন্ডে মুভ করা মানে কি? 0 মিটার পার সেকেন্ডে মুভ করা মানে তার ডিস্টেন্সের ভ্যালু 0, ভেলোসিটির ভ্যালু 0, অ্যাসেলারেশনের ভ্যালু 0। অর যদি আমি তাকে কি করি, এই যে এখানের মধ্যে দেখতেছো গ্রাফটা যে কন্টিনিউ করা শুরু করছে, যে গ্রিন একটা ব্লু লাইন, একটা রেড লাইন আর একটা গ্রিন লাইন দেখতে পাইতেছো সবাই, যে টাইমটা যে পাস হইতেছে, যে টাইম পাস হইতেছে কিন্তু কি হইতেছে না, এখানে কোনো ডিসটেন্স কভার হইতেছে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে এটা পজ দেই। এখন দেখাইতেছি এখানের মধ্যে দেখো, যে সাপোজ আমি এখানের মধ্যে পজিশনের ভ্যালু দিলাম, যে পজিশনের ভ্যালু দিলাম 5 মিটার, 5 মিটার লিখেই দেই, পজিশনের ভ্যালু দিলাম 5। সো এখন এখানের মধ্যে দেখো যদি প্লে দেই তো তাহলে কি হবে, তার ইনিশিয়াল পজিশন কোন জায়গায়? মতকর, তার ইনিশিয়াল পজিশন কোন জায়গায়? এখানে না? ইনিশিয়াল পজিশন কত? 5 মিটার। আর আমি যদি ভেলোসিটি আর অ্যাসেলারেশন যদি 0 রাখি আর এটাকে যদি প্লে দেই, সো তাহলে কি হবে? দেখো ডিসটেন্সের ভ্যালুটা দেখছো, যত টাইম পাস করুক না কেন ডিসটেন্স কত আছে আরিয়ান দেখতেছো? যতই টাইম পাস করতেছে ডিসটেন্স কত আছে? 5 ছিল, 5ই আছে, ঠিক আছে? আর এই ভেলোসিটি 0 আর অ্যাসেলারেশনের ভ্যালু কত? 0। খেয়াল করছো? এখন সবার বোঝা গেছে যে অ্যাকচুয়ালি আমাদের ডিসটেন্স পজিশন এইটার গ্রাফটা কিভাবে করে জেনারেট করছে। সো তাহলে ফার্স্টে এটা ছিল কি, an object at rest। সো তাহলে একটা অবজেক্ট রেস্টে থাকলে পরে তার পজিশন যা ছিল ওইটাই কন্টিনিউ হবে, এন্ড রেস্টে আছে মানে ভেলোসিটি 0, রেস্টে আছে মানে অ্যাসেলারেশনের ভ্যালু কত? 0। ওকে, সো এখন এখানের মধ্যে পজিশন 0 তে নিয়ে আসি। সো পজিশন 0 তে আনলাম আর ভেলোসিটি মনে করো দিলাম যে 1 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করবে? 1 মিটার ডিসটেন্স কভার করবে, তাই না? তো এখন এটাকে প্লে দিলে পরে কি হবে, ভেলোসিটি টাইম গ্রাফে কেমন আসবে? ভেলোসিটি টাইম গ্রাফে 1 মিটার পার সেকেন্ডে একটা হরাইজন্টাল লাইন, তাই তো? যে ভেলোসিটি কি কনস্ট্যান্ট না? সো ভেলোসিটি থাকবে কনস্ট্যান্ট, সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ হবে এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা হবে এরকম, আস্তে আস্তে করে ডিসপ্লেসমেন্ট কি করতে থাকবে? বাড়তে থাকবে, না? সো তাহলে আমরা এটা প্লে করে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। দেখতেছো যে লোকটা কনস্ট্যান্টলি 1 মিটার ডিসটেন্স কভার করতেছে পার সেকেন্ডে। সো তাহলে এটার জন্য এই যে সে 10 মিটার ডিসটেন্স মুভ করে তার জার্নি শেষ, এখানে আর তার কোনো মুভ করার জায়গা নাই। আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাকে আরেকবার দেখাই। ওয়েট, পজিশন 0, ভেলোসিটি 1, গ্রাফটা ক্লিয়ার করে এখন মুভ করতে দেই। যে এখানের মধ্যে দেখো সে কি করতেছে, 1 মিটার পার সেকেন্ড একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ডিসটেন্স কভার করতেছে এরকম।
তো তাহলে এই জিনিসটা কি করতে থাকবে, ইনফিনিট টাইম পর্যন্ত সে কন্টিনিউ করতে থাকবে। আর অ্যাসেলারেশনের ভ্যালু কত, অ্যাসেলারেশনের ভ্যালু 0। কেন, বিকজ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় সো তাহলে অ্যাসেলারেশন কত হবে, 0 হবে না। তো তাহলে ওই জিনিসটা বুঝা গেছে কাব্য? হ্যাঁ। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। নাও আবার ডিসটেন্স 0 তে নিয়ে আসি। এখন আমি ভেলোসিটিটাকে 0 তে রেখে আমি কি করলাম, অ্যাসেলারেটিং দেই। হ্যাঁ, যে ইট উইল অ্যাসেলারেট এট 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে, এরকম একটা কার্ভ হবে না, যে অ্যাসেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি, অ্যাসেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার মানে হলো যে পার সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে কি হবে, ভেলোসিটি বাড়তে থাকবে। যে ফার্স্ট সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, এইভাবে করে ভেলোসিটির ভ্যালুটা বাড়বে। আর ডিসপ্লেসমেন্টের গ্রাফটা কেমন হবে, এরকম একটা কার্ভ আসবে। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা পড়ছিলাম না। তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে আমরা গ্রাফটা শো করতে পারি, দেখি যে এখানের মধ্যে কেমন হয়। আর অ্যাসেলারেশনের গ্রাফটা কেমন হবে দেখতে, মাইশারা অ্যাসেলারেশনের গ্রাফটা দেখতে কেমন হবে বলো তো? হরিজন্টাল হবে না? অ্যাসেলারেশনের গ্রাফটা হবে হরাইজন্টাল, যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারের এই জায়গায়, যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এখানের মধ্যে হরাইজন্টাল এর ভাবে করে সে কি করবে, মুভ করতে থাকবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে দেখে যে অ্যাকচুয়ালি কি হয়। দেখতেছো, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এরকম একটা কার্ভ গেল, ভেলোসিটি টাইম গ্রাফ এরকম কনস্ট্যান্ট রেটে ভেলোসিটি বাড়তেছে। আর অ্যাসেলারেশন 1 এর ভ্যালুটা তো অনেক কম, সো এর জন্য এখানের মধ্যে অলমোস্ট 0 এর কাছাকাছি, কিন্তু এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি, এই যে আমরা গ্রাফটাকে এরকম জুম করে দেখতেছি যে এখানের মধ্যে এখন দেখা যাইতেছে কি 1 মিটার পার সেকেন্ড। আর এই গ্রাফটাকে জুম আউট করি, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফের কানেকশন গুলি কেমন, এখানের মধ্যে থেকে ফার্স্ট অফ অল আমরা তার মুভমেন্টের সাথে ওই জিনিসটার আইডিয়া পাইতেছি। হ্যাঁ, যে এখানের মধ্যে আমরা তাকে আবার আগের পজিশনে ব্যাক নিয়ে আসি, 0। এখন আমরা যদি অ্যাসেলারেশনের রেট দেই অনেক বেশি, অ্যাসেলারেশন দিলাম 10, তো তাহলে সে কি করবে, 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড স্পিড রিচ করবে। সো তাহলে অনেক তাড়াতাড়ি সে কি করবে, ডিসটেন্সটা কভার করে ফেলবে। যে দেখো এর মধ্যে ভেলোসিটি টাইম গ্রাফটা কি হয়ে যাবে, অনেক বেশি স্টিপ হয়ে যাবে না, যে অ্যাসেলারেশনের ভ্যালু বাড়ায় দিছে। সো তাহলে ভেলোসিটির ভ্যালুটা কি করবে, অনেক তাড়াতাড়ি বাড়বে। তো তাহলে এটা যদি প্লে দেই দেখো কি হয়, দেখছো যে কত তাড়াতাড়ি আমাদের ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির ভ্যালুটা বাড়তেছে। তো এখন এই জিনিসটা মনে করো যে যদি আমরা আরো বাড়ায় দেই, যে এখানের মধ্যে ডিসপ্লেসমেন্ট ফার্স্টে দেই 0, ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি 0, অ্যাসেলারেশনের ভ্যালু যদি আমি দেই 100, তো তাহলে পরে কি করবে, বলতে গেলে ইনস্ট্যান্টেনিয়াসলি এই লোকটা স্ক্রিনের বাইরে চলে যাবে। যে এখানের মধ্যে যদি প্লে দেই, দেখছো এই যে ভেলোসিটি টাইম গ্রাফ এত স্টিপ একটা গ্রাফ, যে ভেলোসিটি এত তাড়াতাড়ি করে বাড়তেছে। এখানের মধ্যে তো মনে হয় একসময় স্পিড অফ লাইট রিচ করে ফেলবে নাকি তারা। তো একটা জিনিস দেখি, যে অ্যাসেলারেশনের ভ্যালু এত বেশি দিব যে স্পিড অফ লাইট এক্সিড করে যাবে, এরকম ভ্যালু হয় নাকি? অ্যাসেলারেশনের ভ্যালু মনে করো দেই 1, কি বলে 999999999999। আচ্ছা ঠিক আছে, এখন এখানের মধ্যে দেখে যে ভেলোসিটির ভ্যালুটা কত হয়, ভেলোসিটির নাম্বারের মধ্যে খেয়াল রেখো তোমরা। হ্যাঁ, সেখানের মধ্যে দেখে লেটস সি কত বড় হয়েছে ওই পাশে, কত বড় হয়েছে ওই পাশে দেখা যাইতেছে না, এই পাশে আছে ভ্যালু। এই দেখছো 5 5 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস স্পিড অফ লাইট এক্সিড করে গেছে। আচ্ছা, সো তাহলে এটা এরকম তোমাদেরকে এই জিনিসটা আমি একটা কাজ দেই, নেক্সট ক্লাসে তোমাদের যে এটা নিয়ে অনেক বড় মিসকনসেপশন থাকে। হ্যাঁ জাবের বলো, জাবের। আচ্ছা, সো তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, যেটা তোমরা নিজেরা
আফটার দা ক্লাস তোমরা এই কাজটা করবা, এই জিনিসটা করলে অনেক মজা পাবা আর কি। হ্যাঁ, যে তোমাদেরকে একটা মেথডটা দেখাই দেই যে অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনটা বের করছে এটা কোন জায়গা থেকে, ঠিক আছে? সো ফার্স্টে এখানের মধ্যে খেয়াল করো, তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়াল ওয়েটা কি। মানে কই গেল এটা, ওকে। সো এখন এখানের মধ্যে দেখো ফার্স্টে ব্রাউজারে যে, হ্যাঁ ব্রাউজারে যে সার্চ দিবা PHET, ঠিক আছে? ব্রাউজারে যে ফার্স্টে PHET সার্চ দিয়ে এই যে ফিজিক্স সিমুলেশন এর এখানের মধ্যে চলে আসবে, বুঝছো? নেক্সট ক্লাসে আমরা মোমেন্টের ম্যাথ করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এই গ্রাফের এটা শেষ করার পর গ্রাফের এই এক্সপ্লেনেশন গুলি আরেকবার বলবো নেক্সট ক্লাসে। এরপরে তোমরা যে কাজটা করবা দেখো, এই PHET এর এই গেমসটা খেলবা, এই জিনিসটা খুবই মজার। অন হয়ে নে, বাকিগুলো কই গেল? এই পড়শিয়া কিছু বলতেছো? না ভাই কিছু বলি নাই তো। আচ্ছা ঠিক আছে। এত টাইম লাগতেছে কেন এটা লোড হইতে? আচ্ছা এই জিনিসটার লিংক তোমাদেরকে দিয়ে দিবনি, হ্যাঁ এই জিনিসটার লিংক তোমাদের গ্রুপে দিয়ে দিবনি, তোমরা এখানে আমাদের নিজেরা ফার্স্ট ট্রাই করো যে গেমসটা নিজেরা খেলতে পারতেছো নাকি। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের ও লেভেলস এর জন্য এখানের মধ্যে শেষ করব। আচ্ছা এটা চালু হয়েছে, এখানের মধ্যে এটা দেখাই যে গেমটা কি। ওকে, যে ফার্স্টে মনে করো লেভেল 1 এর গেম, এখানের মধ্যে বলতেছে যে ব্যালেন্স করতে, যে এই জিনিসটা দেখো এখানের মধ্যে রুলারটা শো করে তাহলে পরে বুঝবা যে এখানের মধ্যে দেখো যে একটা 15 কেজি অবজেক্ট কোথায় আছে, দেখো তো দেখতে পাইতেছো তোমরা? জাবের আচ্ছা তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখা যাইতেছে যে এখানে 15 কেজি অবজেক্টটা কত ডিসটেন্সে আছে দেখো তো পিভট থেকে? 0.25 meters. সো তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এই 15 কেজি অবজেক্টটাকে কোথায় প্লেস করতে হবে? 0.25 মিটার ডিসটেন্সে। সো তাহলে এটা একটা গেল। এরকম আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়বে আর কি। হ্যাঁ, এরপর এখানের মধ্যে দেখো যে হোয়াট উইল হ্যাপেন, যে এই যে এখানের মধ্যে যেমন অবস্থা আছে যে একটা 20 কেজি অবজেক্ট 1 মিটার ডিসটেন্স দূরে আছে আর একটা 10 কেজি অবজেক্ট 1 মিটার ডিসটেন্স দূরে আছে। সো তাহলে কোনটার জন্য টার্নিং ইফেক্ট বেশি হবে, কোনটার জন্য টার্নিং ইফেক্ট কম হবে? 20 কেজির জন্য বেশি হবে, 10 কেজির জন্য কম 20 হবে। কেজির জন্য বেশি হবে আর 10 কেজির জন্য কম হবে। সো তাহলে কোন দিকে টার্ন করবে, এইটা নাকি হরাইজন্টাল নাকি এইদিকে? রাইট, এই জিনিসটা না, এই যে এটা। সো এটা চেক দেই। সো তাহলে এরকম, এরপরে এইটাকে ব্যালেন্স করতে বলতেছে যে একটা 10 কেজি অবজেক্ট 1 মিটার ডিসটেন্স দূরে আছে। সো এখন একটা 20 কেজি অবজেক্ট কোথায় প্লেস করা লাগবে ব্যালেন্স করার জন্য? 0.5। দেখছো এটা লেভেল, আমরা কম লেভেলটা খেলতেছে এর জন্য এখানের মধ্যে এমন ইজি লাগতেছে, আস্তে আস্তে ওরকম ভ্যালু বাড়বে। এখন এখানে বলতেছে যে হোয়াট ইজ দা ভ্যালু অফ মাস। সো এখন আমরা এরকম 5 কেজি অবজেক্টটাকে এখানের মধ্যে বসায় আমরা কি করব,
5 কেজি অবজেক্টটাকে আমরা বসাই দেখবো কোন জায়গায় যায় ব্যালেন্স হয়। ইয়াল্লাহ, এটা তো ফার্স্ট টাইমে ব্যালেন্স হয়ে গেছে। সো তাইলে পরে এটা কত হবে? 1.5 মিটার ডিসটেন্স, 1.5 মিটার ডিসটেন্স। তো তাহলে এটা 5 কেজি, তো তার মানে এটার ম্যাসের ভ্যালু কত হবে? 5। ঠিক আছে? সো এইভাবে করে তোমাদের আরো অনেকগুলা গেমস পাবে এই ওয়েবসাইটের মধ্যে। সো তাহলে এইগুলা করলে তোমাদের রিভিশনেরও কাজে লাগবে। বুঝা গেছে? তো তাহলে এই কাজটা করতে পারো তোমাদের ফ্রি টাইমে। এখন তো তোমাদের ফ্রি টাইমের অভাব নাই। সো তাহলে উই উইল বি এন্ডিং আওয়ার ক্লাস নাও। হ্যাঁ, সো এখন এটুর যারা আছো, এটুর তোমরা এই মিটিংটা শেষ হলে নতুন করে অ্যাড হয়ে যাও, বাকিদেরও অ্যাড হইতে বলো। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই।